মন্ত্রীর মৃত্যুদণ্ড হলো এবং চৌধুরী আব্দুল আল মামুন সাবেক আইজিপি তার যাবজ্জীবন, দুঃখিত, তার 5 বছরের কারাদণ্ড হলো। আসামির প্রতিক্রিয়ায় আসামির মানে ভুক্তভোগীর পরিবাররা আশা করছিলেন যে তার যাবজ্জীবন হবে অন্তত। এই আমরা মোটামুটি রায় এবং রায়ের প্রতিক্রিয়ার ভুক্তভোগীদের পরিবারের প্রতিক্রিয়া দেখলাম। আপনার কাছে আসলে শুরুতেই আপনার পর্যালোচনা জানতে চাই, একজন আইনজীবী হিসেবে কেমন মনে হলো আপনার কাছে রায়? ধন্যবাদ আপনাকে, আমাকে সংযোগ, যারা শুনছেন সকলকে শুভেচ্ছা। প্রথমেই আপনি বলছেন যে এটা খুবই একটি ইম্পর্টেন্ট ইস্যু ছিল দেখেই কিন্তু বহু লোক সংযুক্ত হয়েছে, কারণ এর মধ্যে দুটো গ্রুপই আছেন। কেউ কেউ রায় তাদের পক্ষে হোক চেয়েছেন, কেউ কেউ রায় তাদের বিপক্ষে হোক এরকম চেয়েছেন, এবং ইন্টারন্যাশনালি কিন্তু বেশ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, এবং সরাসরি অনেক কারণ হলো যে এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে, 5ই আগস্টের আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন দীর্ঘ 16 বছর, এবং সেই দীর্ঘ 16 বছরে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন লিডারশিপ সকলের সঙ্গে তার একটা ভালো পরিচয় হয়েছিল, এবং সবাই কিন্তু তাকে প্রশংসা করেছেন, পুরস্কার দিয়েছেন, সবকিছু হয়েছে। শুধুমাত্র লাস্ট স্টেজে গিয়ে যখন উনি বললেন যে সেন্ট মার্টিন কোনো সাদা চামড়া আমাদেরকে দিতে বলছে, আমি দিতে রাজি না, এবং আপনার আমি হয়তো ক্ষমতায় নাও থাকতে পারি, এরকম বক্তব্য দেওয়ার পর থেকে এরপরে বছর খানেক আমেরিকার তৎকালীন যে সরকার, তাদের সঙ্গে একটা বিরোধ সৃষ্টি হয়েছিল। সেক্ষেত্রে আপনার স্যাংশন থেকে শুরু করে উনিও তাদের বিরুদ্ধে সমালোচনা করা। তো শুধুমাত্র আন্তর্জাতিকভাবে আমরা একটা দেশই দেখেছি, তার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা চরম রাজনৈতিক বিরোধ সৃষ্টি হয়েছিল, এবং তারই প্রেক্ষিতে কিন্তু ওই যে ডিপ স্টেট থেকে শুরু করে, যেটা নাকি প্রথম এসে হাড়ি ভাঙলেন ট্রাম্প, প্রথম এসেই বললেন যে কত মিলিয়ন ডলার বাংলাদেশ বা সরকার পরিবর্তনের জন্য খরচ হচ্ছে, ইউএসডির ফান্ড বন্ধ করে দিলেন। এখান থেকে আমরা আসলে গোড়ার খবরটা অনেক কিছু জানতে পারলাম। এই কারণে বিশ্বব্যাপী, যেহেতু 16 বছর ক্ষমতায় ছিলেন, ওনার সঙ্গে সবারই একটা সম্পর্ক ছিল, এটি ইন্টারন্যাশনালি এই জন্য খুবই এটা সবাই এটা তাৎপর্যভাবে দেখছিলেন, এবং বাংলাদেশে একটি পরিবর্তনের পক্ষে যারা শক্তি ছিলেন, বিশেষ করে সরকারের সমর্থক যারা প্রায় 25-30টা দল, তারা তো সবই এক ধরনের তাদের প্রত্যাশা ছিল, সেই কারণে তারাও এটা খুব উৎসাহী ছিলেন। তো যে আজকে যে রায়টা হলো, সেই রায় হওয়ার ক্ষেত্রে আপনার আমি আমার একজন আইনজীবী হিসেবে বলবো যে এই রায়ের মাধ্যমে একটি জিনিস খুব স্পষ্ট হয়েছে, সেটি আগে ছিল না স্পষ্টটা। সেটা হলো, যখন ট্রাইব্যুনালে মামলাটা ছিল, তখন কিন্তু এই মামলার বৈধতা নিয়ে অথবা এখানে চলতে পারবে না, অথবা বিচারকের যজ্ঞতা, এই সমস্ত কোনো বিষয়ে আলোচনা করার কোনো সুযোগ ছিল না। যদিও এর আগে এই আপনার জিয়াউল হাসানের পক্ষে তার যে আইনজীবী ছিলেন, উনি প্রাথমিক স্তরে একটা দরখাস্ত দিয়েছিলেন এই আদালতের ফরমেশন এবং এখানে বিচার চলতে পারবে কিনা, ওখানে ওই কথাটা ছিল, এবং সেখানে যথার্থভাবে ট্রাইব্যুনাল রায় দিয়ে বলেছিলেন যে এটি আমার কাছে যে ট্রাইব্যুনালের আইন, সেখানে আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, আমি শুধু বিচার করব, অন্য কোনো বিষয় আবার এখানে দেখার সুযোগ নাই, সাংবিধানিক বিষয় আপনারা ওই আদালতে যেতে পারেন। এটি আজকে রায়ের একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে এই প্রশ্নটা সামনে এসছে, এখন কিন্তু আপনি আলোচনা করতে পারবেন এই রায় নিয়ে, যে এই রায়ের ফরমেশনটা কি হলো, যেমন আপনার যুদ্ধ অপরাধীর জন্য কি আইনটা হয়েছিল কিনা, তাদের জন্য আইনটা হয়েছিল, এগুলো কিন্তু সাংবিধানিক আদালতে এই আলোচনা করতে পারবেন যখন আপিল বিভাগে যাবে। কারণ একটি প্রশ্ন এখানে এসছে, অনেকেই বলার চেষ্টা করছেন যে এই আদালতে বিচারটা চলতে পারে কিনা। এখানে কিন্তু স্পষ্টভাবে ওই আপনার যে গভর্নমেন্টের যে লয়ার ছিলেন স্টেট ডিফেন্সের, উনি দুটো আর্গুমেন্ট করেছিলেন। একটা কিন্তু উনি করেছিলেন যে এই আদালতে এটা বিচার হতে পারে না, কারণ এই আদালতটা যুদ্ধ অপরাধীদের জন্য তৈরি হয়েছিল। আর একটা আর্গুমেন্ট করেছিল যে ওনার যে কণ্ঠ, যেটা ভেরিফাই করে আদালত মূলত কণ্ঠের উপরই, ওনার কথাবার্তার উপরই রায়টা দিয়েছেন, সেখানে ওই কণ্ঠের ব্যাপারে বলছিলেন যে এটা আরো একটা সংস্থা দিয়ে এটা ভেরিফাই করার দরকার ছিল, নট অনলি সিআইডি শুধু। এইটার জবাবে কিন্তু আদালত ফাইন্ডিং এ বলেছেন, দেখেন আদালত ফাইন্ডিং এ বলেছেন, ওই আইনটাই পড়েছেন, প্রিএমবেল পড়েছেন, প্রিএমবেল থেকে সেকশন পর্যন্ত ওনার ক্ষমতা সবকিছু ব্যাখ্যা করে উনি বলিয়েছেন যে ওনার আর্গুমেন্টটা ঠিক না, যেহেতু এখানে কোথাও লেখা নাই যেটা যুদ্ধ অপরাধীর বিচারের জন্য। এটা অবশ্যই এই কোর্টের স্কোপও নাই বলার। তবে এখন আপনি যখন আপিল বিভাগে যাবেন, সেখানে কিন্তু আপনি এই প্রশ্ন তুলতে পারবেন যে এই বিচারটা
কি আসলে এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানে এটাকে একটা ইন্টারন্যাশনাল লিঙ্ক লাগবে, এবং অপরাধী যারা 71 সনে হয়েছিল তাদের জন্য কিনা, যদিও প্রিএমবেলে কথাটা নাই, কিন্তু যে কোনো আইন হলে সে আইনটা কিন্তু একটা বিল আকারে আসে এবং সেই বিলের উপরে কিন্তু সংসদে আলোচনা হয়। আপনি জানেন আইনের ব্যাখ্যা যখন কোর্ট দেয় তখন একটা জিনিস বলে যে ইন্টেনশন অফ দ্য ল মেকার, অর্থাৎ ল মেকাররা কি চেয়েছিল। আপনি অনেক আইনের ব্যাখ্যা জাজমেন্ট দেখবেন আপিল বিভাগের, ইন্টেনশন অফ দ্য ল মেকার অর্থাৎ কি উদ্দেশ্যে আইনটা করা হয়েছিল সেটি, এবং আপনার এই যে প্রিএমবেল থেকে শুরু করে কি পারপাজে করা হয়েছিল, দুটি জিনিস দেখে। যেখানে লিখিত থাকে সুনির্দিষ্টভাবে বিলের মধ্যে, সেখানে তার ইন্টেনশন বলার দরকার হয় না, কারণ ওখানে বিলের মধ্যেই আছে। এখন এই সুযোগটা আসবে এপিলে গেলে যে এই আইনটা, বিলটা যেটা উত্থাপিত হয়েছিল সেটা কি 71 সনের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য কিনা। যদি সেখানে প্রমাণ হয় যে 71 সনের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আইনটা করা হয়েছিল, তাহলে কিন্তু সমস্ত ট্রায়াল মঞ্জুর বিফল হয়ে মোর্শেদ, যায়। আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ চাই। আদালতে নিশ্চয়ই সে সময় আলোচনা হলে আরো আমরা বিস্তারিত বুঝবো, জানবো, কিন্তু আপনার কি মনে হয় আসলে কি এটি, আপনি বলছিলেন কথাটা খুবই শুনতে খুবই মানে ক্যাচি মনে হলো এটা, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে আন্তর্জাতিক একটা লিঙ্ক থাকতে হবে, কিন্তু এই অপরাধটা অভ্যন্তরীণ অপরাধ, আমাদের দেশের ভেতরে দেশের মানুষের দ্বারা দেশের মানুষের প্রতি হয়েছে, মানে অভ্যন্তরীণ অপরাধ। তাহলে এটি কি মানে আপনার বিশ্লেষণ কি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এটি কি আপনার কাছে মনে হয় কি, মানে আদালত নিশ্চয়ই পরে বলবেন, আপনার কাছে কি মনে হয় এটা বিচার্য? কারণ না, এটা আমি একটা আপনাকে মানবতা বিরোধী অপরাধ, মানবতা বিরোধী আমি অপরাধের মধ্যে আপনাকে আসবে। বলছি, জি, জি। আপনার উত্তরটা আমি বুঝতে পেরেছি। যেহেতু আমি প্রসিকিউশন বা ডিফেন্স কোনো পক্ষে নাই, যেহেতু ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনার লিমিটেশন আছে, কাজে আমি যে কথাগুলো বলবো এটি মাথায় রেখে আমাকে বলতে হবে। আমি কিন্তু ওই জন্যই আদালতের কথাগুলো বলেই আলোচনা করব, কারণ হলে আমি এর বাইরে যেতে পারবো না, কারণ ট্রাইব্যুনালের সম্পর্কে আলোচনার জন্য লিমিটেশন আছে, সব কথা ইচ্ছা করলেই বলা যায় না। আর আমি তো কোনো মামলার পক্ষ বিপক্ষ না, অথবা আমি শুধু প্রসিকিউশন কি বললো, বিচারক কি ফাইন্ডিং দিল, এই ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো। আপনি যেটা জানতে চাচ্ছেন এই প্রশ্নের মধ্যে আপনি উত্তর পেয়ে, যখন এই বিলটা আসবে সামনে, যখন যারা নিশ্চয়ই কেউ না কেউ প্রশ্ন করবে অ্যাপিলেট ডিভিশনে, যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কিসের জন্য গঠন করা হয়েছিল, পারপাস অফ দ্য ল, এবং সে পারপাস অফ দ্য ল যখন আসবে সেখানে যদি যে বিল এবং সংসদের আলোচনা সেখানে যদি দেখা যায় যে 71 সনে যারা যুদ্ধ অপরাধ করেছিল এবং তাদের অক্সিলারি ফোর্স, এই রাজাকার এদের সঙ্গে এদের জন্য, তাহলে কিন্তু ওইখানে ইনিশিয়ালি সাবসিকুয়েন্ট সমস্ত ট্রায়ালটা ভিসিয়ে রয়ে যাবে। কারণ হলো যে আইনে কভার না করলে তো আপনি এখানে ঢুকতে পারবেন না। তবে ট্রাইব্যুনাল যে ফাইন্ডিং দিচ্ছে, ট্রাইব্যুনালের দিক থেকে উনি ওইখানে ঠিক আছে, কারণ ওখানে তো ওনার লিমিটেড, প্রিএমবেল থেকে উনি শেষ পর্যন্ত পড়েছেন, ওখানে এরকম কোনো কথা বলার সুযোগ নাই, এবং ওখানে কেউ প্রশ্নও তুলতে পারবেন না, কেউ বলতে পারবেন না যে আপনি বিলটা নিয়ে আসেন, কারণ ওটা তো সাংবিধানিক আদালত না, ওনার হলো বিচার করার আদালত। এই পয়েন্টটা উনি আর্গুমেন্ট করেছেন। আরেকটা সেকেন্ড আর্গুমেন্ট যেটা করেছেন প্রসিকিউশন পক্ষে, আপনার আসামির পক্ষে, সেখানে উনি জবাবটা এইভাবে দিয়েছেন যে আসামির পক্ষের আইনজীবী বলেছেন যে এইটা ভেরিফাই করার দরকার ছিল যে এআই দিয়ে প্রস্তুত কিনা, কারণ ওনারা কিন্তু কোর্টের মধ্যে ওনাদের বক্তব্য শুনেছেন, হাসানুল হক ইনু, ব্যারিস্টার তাপস, মাকসুদুল সাহেব, এদের বক্তব্য শুনেছেন, এবং সেখানে কিন্তু আমি যতটুকু জানি মিডিয়ায় হাসানুল হক ইনু যখন কোর্টে নেওয়া হয় তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা এআই থেকে তৈরি করা হয়েছে, অন্য কারো ব্যাপারে আমরা কোনো বক্তব্য পাই নাই। তবে এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে এআই তে তৈরি করে কিনা, কিন্তু আদালত কিন্তু সেটার জবাবে বলেছেন যে আপনি যদি দ্বিতীয় কোনো পক্ষ আপনার এইটা ফরেনসিক করার প্রয়োজনীয়তা থাকতো, আপনি তো কোনো আবেদন করেন না আগে, তাহলে এখান থেকে আপনাকে বুঝতে হবে যে এখানে এই যে ডিফেন্স লয়ার তিনি কিন্তু তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সঠিকভাবে পদক্ষেপ নেননি, কারণ আদালতই তাকে স্মরণ করিয়ে দিয়েছেন আপনি তো আগে আবেদন করলেন না, আবেদন করলে কিন্তু একটা সেকেন্ডারি ইনভেস্টিগেশন বা ফরেনসিক হতো যে কথাগুলো তাদের কিনা, এবং সেইভাবেই কিন্তু আসতো, এবং সেই দুইটা যুক্তি দিয়ে তারপরে কোর্ট কিন্তু তাদের অন্যান্য ফাইন্ডিংসে গেছে। আমি যেটা দেখেছি, আমার কাছে যেটুকু মনে হয়েছে, আদালতে একজন দ্বিতীয় এবং তৃতীয় জন হলো রায় ঘোষণা করেছেন, তার কিছু বক্তব্য প্রথম এবং দ্বিতীয়র মধ্যে আমি দেখেছি একজন বিচারক কিন্তু শেখ হাসিনাকে স্বৈরাচার বলে সম্বোধন করেছেন, কিন্তু আমরা এই রায়ের ক্ষেত্রে একটা রায়ের আগে হয়েছে আপিল বিভাগে এই এক্সাম করে দিয়েছে, এই আমার একটা মামলা ছিল পাবলিক ইন্টারেস্ট, সেখানে সাবজেক্টের সঙ্গে রিলেটেড না, কিন্তু এখানে বিচারক কিছু কথা বলেছিলেন অন্য কথা যেটা আসলে সাবজেক্টের সঙ্গে রিলেশন না, সেখানে কিন্তু অ্যাপিলেট ডিভিশন সেটাকে এক্সপান্স করে দিয়েছেন।
এই যে কথাবার্তাগুলো এসছে এখানে আপনার রায়ের বেসিসটা ধরবেন, ওনারা কিন্তু সব আলোচনাগুলোকে বিশ্বাস করে নিয়েছেন যে হাসানুল্লাহ বিনির সঙ্গে কি কথা বললো, তারপরে তাপসের সঙ্গে কি কথা বললো, এবং তারপর আরো একটা সাপোর্ট ওনারা নিয়েছেন ইউটিউবে কে কি বলেছেন, এবং ওনারা এই ফান্ডিংও দিয়েছেন যে অনেক লোকের নাম বলেছেন যে তারা বাংলাদেশে থাকতে পারে না, এস কে সিনহা, মাহমুদুর রহমান, তারপরে পিনাকি, তারপরে যে যারা যারা ইউটিউবার আছেন সরকারের পক্ষে কথা বলেন, তাদের সবাই নাম বলে আদালত বলেছেন যে ওনারাও দেশে থাকতে পারেন নাই। এটা একটা মানে ফাউন্ডেশন করে নিয়ে আসছেন, যেমন কাজ করা হয়েছে যে ওনারাও দেশে থাকতে পারেন নাই। তো আমি দেখলাম যে এই সাক্ষীদের যে জবানবন্দি, সেই জবানবন্দি গুলোর যে ব্যাখ্যা তার চেয়ে অধিকাংশ ছিল এই ইউটিউবার এবং আপনার এই যে পত্রিকা এবং আপনার সাক্ষাৎকার, এগুলোর উপরে মেইনলি উনি বেসিক্যালি বেশি করে এমফাসিস দিয়েছেন। কিন্তু একটা রায় তখন কিন্তু এটার মধ্যে সাক্ষীদের কথাটাই প্রাধান্য পাওয়া উচিত, কিন্তু আমি যতটুকু শুনেছি তাতে কিন্তু প্রত্যেকটা 54 জন সাক্ষীর বর্ণনাটাই আসা উচিত ছিল কি কি, সেখানে কিন্তু ওই রকম আসে নাই। আর একটা কথা হলো যে ফাইন্ডিং দিয়েছেন সুপারিয়র রেসপন্সিবিলিটি এবং আপনার কমান্ডার হিসেবে। এখানে দেখেন যারা আর্গুমেন্ট করবেন ভবিষ্যতে খুব ভালো আর্গুমেন্ট হবে এটা। কমান্ডার কাকে বলে বলেন? কমান্ডার হলো একটা ডিসিপ্লিনারি ফোর্স, আর লিডারকে পলিটিক্যাল যে লিডার তাদেরকে বলে কিন্তু পলিটিক্যাল লিডার। আইনে কিন্তু কমান্ডার শব্দ মিন করা হয়েছে, অর্থাৎ কমান্ডার যখন বলা হয় তখন মনে করতে হবে, কিন্তু সেখানে কিন্তু সুপারিয়রিটি রেসপন্সিবিলিটি এবং কমান্ডার এই দুটোকে এমফাসিস করে ওইটার উপর ভিত্তি করেই কিন্তু ওনাকে প্রথমটার মধ্যে যাবজ্জীবন দিয়েছেন। তো যদি সুপারিয়রি রেসপন্সিবিলিটি এবং কমান্ডিং হিসাবে যদি তার রায়টা আসে, এবং পরে দ্বিতীয়টা যেটা করেছেন সেটা হলো সাভার এবং আপনার এই যে পুরান ঢাকায় যেটা আপনার হয়েছে সেই হত্যার ব্যাপারে আপনার সরাসরি ফাঁসির আদেশ দিয়েছেন। এখন প্রশ্ন আসবে, আপনি যদি সুপারিয়র রেসপন্সিবিলিটির ব্যাপারে আপনি যাবজ্জীবন দেন, তাহলে যে অ্যাকশন যেটা মানে সুপারিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে যে অ্যাকশনটা হলো, সেই অ্যাকশনের ব্যাপারে কিন্তু আপনার সাজাটা সিমিলার হওয়া উচিত, কিন্তু সেখানে এসে কিন্তু সাজাটা এমন ভাবে হয়েছে যেটা কিন্তু যদি এপিল হয় সেক্ষেত্রে তাদের বেনিফিট পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। কারণ হলো এই হত্যাগুলো কিন্তু সরাসরি আপনার পুলিশ করেছে এবং সেখানে তাদের তো লায়াবিলিটিস আছে, কিন্তু এখানে কিন্তু আসামি ছিল 3 জন, আইজি এবং 2 জন, এবং সেখানে কিন্তু যে হত্যা করেছে, যে গুলি করছে সে কিন্তু এখানে নাই। অতএব সেখানে কিন্তু এখানে বেনিফিট অফ ডাউটের ক্ষেত্রে কিন্তু এপিলে গিয়া সে সমস্ত বেনিফিট গুলা আসামিদের পক্ষে যেতে পারে যদি কখনো এই প্রশ্ন কেউ উত্থাপন করে। এর বাইরে আমি যেটা দেখেছি সেটা হলো যে হবে, কারণ মানে আসামিরা তো পলাতক আছেন অবশ্য চৌধুরী আব্দুল আল মামুন তিনি দেশে আছেন, তার 5 বছরের কারাদণ্ড হয়েছে, তিনি অ্যাপিল করবেন কিনা জানি না, কিন্তু যাদের আসলে মৃত্যুদণ্ড হচ্ছে তারা তো দেশের বাইরে, তাহলে অ্যাপিল কি হবে? শুনেন, আপনি অ্যাপিল কি হবে এই প্রশ্নের উত্তরে আমি বলি ফাঁসি কি কার্যকরী হবে? দুটো প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের কাছে অজানা, কারণ ফাঁসি তো এটা কার্যকরী, শেখ হাসিনা তো দেশের বাইরে আছেন, আর আপনার শেখ হাসিনাকে আনার মতো এইটার কোনো পরিবেশ পরিস্থিতি এখনো আমরা দেখি না। আর ফাঁসি হওয়ার পরে তো আনার যে সুযোগ ছিল সেটি আরো বন্ধ হয়ে যাবে, কারণ আপনি জানেন বিদেশে যখন একটা লোককে ফাঁসি দেওয়া হয় তাকে রাজনৈতিক আশ্রয়ের জন্য একটা স্ট্রং গ্রাউন্ড তৈরি হয়। বঙ্গবন্ধু মার্ডার কেসে কানাডাতে যিনি আছেন রাজনৈতিক আশ্রয়, ওই একটা গ্রাউন্ডেই আমার বাংলাদেশে ফাঁসি হয়েছে। এই 16 বছরেও বহু চেষ্টা করেও তারা পারেন নাই। অর্থাৎ যখন ফাঁসি হয়েছে তখন তার বিদেশে থাকাটা আরো, যেহেতু দেশে ফাঁসি আছে, অতএব সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে। প্লাস ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়াতে তো উনি আছেন এখনো, ইন্ডিয়ার আশ্রয় আছেন, এবং এটা তো আপনারা চেয়েছেন, সবকিছু হয়েছে, কিন্তু কোনো রেসপন্স করেন নাই, যে আমরা ওইটা বলতে পারবো না যে উনি এখনই ইন্ডিয়া এখন আপনাকে দিয়ে দেবে। প্লাস যদি এই ফাঁসির কারণ থাকে তাহলে তো অন্য মানবাধিকার গ্রাউন্ডেও কিন্তু সেক্ষেত্রে আর ওনাকে আনতে পারবেন না। তো যদি ফাঁসি কার্যকরী না হয় তাহলে তো এপিলের প্রশ্নটা আসবে না, কারণ এটা ঠিকই যে এপিল করলে তো হবে, কিন্তু এপিল তো করার সুযোগ এখন প্রশ্ন আসবে না, কারণ ওনার রায় তো কার্যকরী হচ্ছে না। আর রায় যার কার্যকরী হওয়ার সম্ভাবনা ছিল, যিনি গ্রেপ্তারকৃত ছিলেন, তিনি তো তার রায়টাকে, গলাটাকে সেভ করার জন্য উনি তো একটা পক্ষ পরিবর্তন করে ফেললেন, যেটা আমরা আজকেই সোশ্যাল মিডিয়ায় দেখলাম সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছে যে এটা বিশ্বাসঘাতকতা। অবশ্য বাংলাদেশের মানুষ আপনি জানেন, বঙ্গবন্ধুর যখন এই 69 যখন এই তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহীর অভিযোগ আসলো, সেই মামলায় কিন্তু একজন রাজসাক্ষী ছিল, এবং আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে ফ্লাইট সার্জন ফজল হক, উনি ওই মামলায় আসামি ছিলেন। ওনার সঙ্গে উনি পরে এক সময় ব্যবসা করতেন, ওনার চেম্বারে একদিন আমি গিয়েছিলাম, তখন এই প্রশ্নটা উঠেছিল, আমাকে পরিচয় করিয়ে দেওয়া হলো যে উনি রাজসাক্ষী ছিলেন। তখন এই প্রশ্ন বলার সাথে সাথে সে একটু লজ্জা পেল
এবং আমি তখন জিজ্ঞেস করলাম, তা আপনি রাজসাক্ষী কেন লজ্জা পাচ্ছেন? তো এটা তো এক ধরনের বেইমানি, উনি আমাকে বললেন। তখন এই এই ওনার লজ্জা পাওয়াটার সঙ্গে আমি যুক্তি পেলাম যে ঠিকই আছে, কারণ আপনি যখন নিজের পক্ষ পরিবর্তন করে নিজের স্বার্থের জন্য গলা সেট করার জন্য আপনি কথা বলবেন, এটাকে বাংলাদেশের মানুষ এটাকে এক ধরনের বেইমানি হিসেবে বিবেচনা করে, এবং এটা কিন্তু আমার কথা না, এটা তো মানুষ মনে করে। অতএব সেই ক্ষেত্রে উনি রক্ষা করতে গিয়ে হয়তো বলেছেন, কিন্তু তার সাজাও কিন্তু 5 বছর। অনেকে ধারণা করেছিলেন উনি আজকেই সাজা পাবেন, যতদিন খাটা হয়েছে অতদিন ওনাকে দিয়ে রিলিজ করে দেবেন, কিন্তু কোর্ট কিন্তু সেটা করেন নাই। কারণ হলো যে তার তো অপরাধ, পুলিশের আইজির তো হলো মেইন অপরাধ, তাই না? আপনি পুলিশ কোথায় অস্ত্র নিবে, কোথায় কি করবে, রাজারবাগ থেকে কে ফিল্ডে যাবে, এই সবগুলো দায়িত্ব হলো আইজি, দায়িত্ব না, কারো দায়িত্ব না। ইভেন কি আপনি যে কথাটা বলা হয়, ধরেন আপনাকে যদি আজকে প্রধান বিচারপতি আমাদের ধরেন কোর্ট থেকে বেরোচ্ছে, উনি যদি এক পুলিশ অফিসারকে বলে এই লোকটাকে গুলি করো, ওই পুলিশ অফিসার প্রধান বচিত কথায় কান দিবে না, কারণ পুলিশের জন্য একটা আইন আছে, ওর বিধান আছে, সেখানে যতক্ষণ পর্যন্ত সে না পড়বে ততক্ষণ সে গুলি করবে না। পুলিশের এই আইনটা নিয়েও একটু কথা বলবো, কারণ সম্প্রতিও পুলিশের কিছু বক্তব্য নিয়ে কথা হচ্ছে। কিন্তু তাহলে আপনার এই পর্যালোচনা থেকে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই যে মানে এই রায়টি নিয়ে আসামি পক্ষরা বলছেন যে এটি ক্যাঙ্গারু কোর্টের রায় হয়েছে, এটি সাজানো হয়েছে, প্রহসনমূলক হয়েছে, এটিকে প্রত্যাখ্যান করছেন এবং এটিকে প্রতিশোধের বিচারও বলা হচ্ছে। যদিও চিফ প্রসিকিউটর এর আগেও বলেছেন, রায়ের প্রতিক্রিয়ার পরেও বলেছেন যে এটি কোনো প্রতিশোধের রাজনীতি না। আপনার কাছ থেকে আসলে শব্দগুলো খুব শক্ত শক্ত শব্দ। আপনি কি মনে করেন এই রায়কে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ বলবার সুযোগ আছে? ধন্যবাদ আপনাকে, এই প্রশ্নটা খুবই জরুরি ছিল। দেখুন, বাংলাদেশের ইতিহাসে কোন রাজনীতিবিদদের বিরুদ্ধে যখন মামলা হয়, আমি আপনাকে জাস্ট কয়েকদিন আগে নিয়ে যাব, কিছুদিন আগে যখন খালেদা জিয়ার মামলায় শাস্তি হলো, তার সে শাস্তিটা যখন দেওয়া হলো, তখন সেই শাস্তিটাকে ওই তৎকালীন অ্যাটর্নি জেনারেল, ওই তৎকালীন প্রসিকিউটর, আজকে অ্যাটর্নি জেনারেল প্রসিকিউটররা যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছেন, আপনি খুঁজে দেখেন ওই একই ল্যাঙ্গুয়েজ গুলো তারা ইউজ করেছেন। এটা হলো ওনাদের একটা মানে পদের দায়িত্ব, মানে পদে আছেন, ওনাদেরকে বলতেই হবে সেইটা। কিন্তু আপনার খালেদা জিয়ার যখন শাস্তি হয়, তখন আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোক, সমস্ত লোক কিন্তু এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছেন, বাহবা দিচ্ছেন, ঠিকই দরকার। কিন্তু আপনি জানেন 1 বছর পরে যখন খালেদা জিয়া 1 বছরই জেলে থাকছে, তখন এই আওয়ামী লীগের ভিতরে নিচ থেকে, আমি কিন্তু কর্মীদের কথা বলছি, একদম নিচ থেকে সমর্থকদের মধ্যে 20% তাদের চেতনার মধ্যে একটা পরিবর্তন আসছে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তখন তারা বলতে শুরু করছে, কি দরকার এতদিন বিচারে, এতদিন সাজা দেওয়ার কি দরকার, এতদিন একটা বয়স্ক মহিলাকে 1 বছর রাখার, এটা তো ঠিক না। ওই বিরোধটা কিন্তু ওখান থেকে আসে। রায়ের যে প্রতিফলন, প্রথমত এই রায় কার্যকরী হওয়ার কোনো সুযোগ এখনো আমরা দেখছি না। সেকেন্ড হলো, রায়ের মাধ্যমে দুটো কাজ হবে। একটা হলো, যারা বিশেষ করে এই সরকারের পক্ষের যারা শক্তি, যারা দীর্ঘদিন থেকে বলে আসছিলেন যে নির্বাচনের আগে আমাকে রায় দিতে হবে, নাইলে নির্বাচন হবে না, তা তাদের জন্য এইটা একটা সুবিধা হলো সরকারের জন্য, যে আমরা তো রায় দিয়েছি, তাই না? এইটা একটা তাদের হাতিয়ার। আর একটা অন্যদিকে যেটা হবে, সেটা হলো এই রায় দেওয়ার ফলে, এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের যারা সমর্থক, তাদের মধ্যে যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, তাদের মধ্যে যে একটা দূরত্ব ছিল, সেটি আবার অনেকটা কমে যাবে। কারণ আপনি যখন জানেন যে ক্রাইসিস যখন পড়ে, তখন সবাই ইউনাইটেড হয়ে যায়। এই জামাত ইসলাম, বিএনপি আজকে যেভাবে তাদের অন্তর্দ্বন্দ্ব, 5ই আগস্টে কিন্তু সেটা ছিল না, কারণ ওইটা তখন ক্ষমতাটার সামনে ছিল না। অর্থাৎ এই রায়ের মাধ্যমে দুইটা হবে, একটা হলো সরকার সমর্থক যারা আছেন তারা একটা টর্চ লাইট পাবেন, যেমন আলোর মধ্যে অন্ধকারে হাঁটতে গেলে একটা টর্চ লাইট লাগে, সাপোর্ট লাগে, ওনারা এটা বলতে পারবেন এই যে শেখ হাসিনার ফাঁসি হয়ে গেছে, এটা খুবই খারাপ লোক, সে, তার দল কেউ কইরো না, এবং এইটা সে খারাপ করছে, বিচার হয়েছে, এইগুলো একটা বাহবা নেওয়ার চেষ্টা করবে তারা। এটা হলো একটা সাইড। আর একটা সাইড হলো, যারা আওয়ামী লীগ সমর্থন করে, তাদের মধ্যে যে বিভেদ ছিল, সেই বিভেদটা এখন দূর হবে, কারণ তারা ইন্টিগ্রেটেড হবে, তারা দেখবে যে তাদের দেয়ালে আর কোনো পিঠ থেকে গেছে। এই জায়গায় কিন্তু একটা রাজনৈতিক, আমি আর একটা আমার ব্যক্তিগত মতামত, আমি অ্যানালাইসিস করি এইভাবে, যে রাজনৈতিক মামলায় কখনোই বাংলাদেশে কোন রাজনৈতিক মামলা যদি হয়, রাজনৈতিক মামলা এটাকে আপনি কেন বলবেন, এটা কেন বলবেন, ধরেন এটা কিন্তু রাজনীতিকে সূত্রপাত, কিন্তু আপনার এরশাদ শিকদারের মামলা না, যে সে একজন মাস্তান, সবাইকে খুন করছে, পরবর্তীকালে বিচার হলো। এই শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এবং তার অপসারণ চেয়েছিল রাজনৈতিক দলগুলো। আর 24 সালে বিএনপি চেয়েছিল শুধু না একটা স্বাধীন নির্বাচন, যদি হতো তাহলে কিন্তু শেখ হাসিনার 5ই আগস্ট হতো না, স্বাধীন নির্বাচন হলে। তখন কিন্তু তাদের দাবি ছিল না যে সে এই তার এই সাজা হোক, ফাঁসি হোক। তো 24 সালেও যখন হয় নাই, পরবর্তীকালে ঐক্যবদ্ধভাবে যখন আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের প্রেক্ষিতে আন্দোলনটাকে অপসারণ করতে হবে।
ক্ষমতা থেকে সরাতে হবে, কেয়ারটেকারের অধীনে নির্বাচন হবে। তাহলে সূত্র হলো রাজনীতি, এবং পরবর্তীকালে এই হত্যা টত্যা হওয়ার কারণে তাকে এই অপরাধের মধ্যে ফেলা হয়েছে, অর্থাৎ রাজনৈতিক সূত্র ধরেই মামলা, অতএব এটাকে আপনাকে রাজনৈতিক মামলার বাইরে বলতে পারবেন না। আর সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন, কয়েকদিন আগে প্রধান বিচারপতি তার সেমিনারে বলেছেন যে বিচারকরা আপনারা যাই রায় দেন, কিন্তু রায়ের যে মানুষের আস্থা আছে কিনা, কতটুকু আস্থা, এটি খুব ইম্পর্টেন্ট। এবং আপনারা দেখেছেন খালেদা জিয়ার যখন সাজা হয়েছে, বিএনপির কোনো লোক বিশ্বাস করে নাই যে এটা সাজা হওয়ার মতো মামলা। আজকেও শেখ হাসিনার যে ফাঁসি হলো, আওয়ামী লীগ সমর্থিত কেউ মনে করবে না যে এটা ফাঁসির কেস। তাহলে এইখানে আপনার রাজনীতি আছে, রাজনৈতিক বিতর্ক থাকবেই, এবং এই 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 রায়টাও রাজনৈতিক বিতর্কের মধ্যে পড়বে, কারণ যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেই হিসাবে তাকে ক্ষমতা থেকে সরিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। এখানে অপরাধের বিষয়টা মানুষের মনে আসবে না। আপনারা যারা বিপক্ষে আছেন তারা হয়তো বলতে পারবেন, মিডিয়া আনতে পারবেন, কিন্তু যারা একটা পক্ষ তারা তাদের মনে ওই জায়গাটাই খাটবে, এটা রাজনীতির কারণেই করা হয়েছে। এবং এটি হলো, এবং বাংলাদেশে তো আওয়ামী লীগ সমর্থক, মুক্তিযুদ্ধের সপক্ষের 14 দল, এটা তো কম না, ফেলে তো দিতে পারবেন না আপনি। এখন তো সম্ভবত অর্ধেক হয়ে গেছে। 5ই আগস্টে হয়তো 70-30 ছিল, কিন্তু এখন তো এটা বৃদ্ধি পেয়েছে। কাজে সেদিক থেকে এই রাজনৈতিক বিতর্ক চলবেই। এবং আপনি বলছিলেন যে ফলাফল, এক মিনিট শেষ করি। একটা জিনিস আপনি মনে রাখবেন, এই আদালতে যাদের ফাঁসি হয়েছিল ওই সরকার থাকা অবস্থায় ফাঁসি কার্যকরী হয়েছে। সরকার পরিবর্তনের পরে ওই ফাঁসি সব খালাস হয়ে গেছে। না, সবাই আস্তে আস্তে সব, কেউ দুর্নীতিও করে না, খালাস হয় না, সব বের হয়ে গেছে। রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশের পরিস্থিতি যা হয়, এটিও আপনি মনে রাখেন, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এগুলোও যে ভবিষ্যতে পরিবর্তন হবে না, এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। জি, আমি একটু মানে আপনার কথা থেকে এই প্রশ্ন করি যে মানে আগের রায়ের কথা আপনি বলছিলেন, জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলছেন যুদ্ধাপরাধীদের বিচার যেটি আওয়ামী লীগের আমলে হয়েছে সেটি আন্তর্জাতিক মানের হয়নি, কিন্তু এটি আন্তর্জাতিক মানের হয়েছে। আর আমাদের চিফ প্রসিকিউটরকে আমরা বারবার বলতে শুনেছি, আগেও বলেছেন, আজকেও মানে রায়ের পরপরেও তিনি বলেছেন এটি কোনো প্রতিশোধের রায় না, আগেরটা আন্তর্জাতিক মানের হয়েছে, এটি মানে হয় নাই, এটি আন্তর্জাতিক মানের হয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? ওই যে আপনাকে বললাম, আপনাকে রাজনীতি এসে গেছে, আপনাকে রাজনীতি এসে গেলে দুই পক্ষের রাজনীতিকে আপনাকে শুনতে হবে। যেমন জামাতে ইসলাম বলেছে, জামাতে ইসলামের প্রথম দাবি হলো যে তাদের অনেক নেতাকে এখানে হত্যা করা হয়েছিল এবং সেটা যুদ্ধ অপরাধ ছিল এটা। এবং সেইখানে ট্রায়ালটা ধরেন কত বছর থেকে হয়েছে, প্রায় 2 বছর ট্রায়াল চলে তারপরে সাজা হয়েছে। এবং সেখানে কিন্তু আপনার ধাপে ধাপে একদম অ্যাপিল বিভাগ রিভিউ পর্যন্ত যাওয়ার পরে তারপরে হয়েছে, তাই না? তো সেইটা যদি আন্তর্জাতিক মানের না হয়, আজকে 4 মাসের মধ্যে যে আপনি বিচার করে সাজা দিলেন, সেটা কিভাবে আন্তর্জাতিক মানের হলো? এটা আন্তর্জাতিক মানের প্রশ্ন করি। আপনি বলছেন 4 মাসের মধ্যে বিচার করে সাজা দেয়া হলো। আমরা চিফ প্রসিকিউটর তাজুল আলম তিনি গেল 30 আগস্ট মানে একটা বক্তব্যে বলছেন, আমি কোট করি তাকে, আগামী নির্বাচিত সরকার জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধ এবং গুম খুন সহ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর হবে কিনা সেজন্য তাড়াহুড়া করতে হচ্ছে। ফলে যতটা নিখুঁতভাবে এই কাজটা করা দরকার ছিল তা কিন্তু আমি হয়তো করতে পারবো না, অনেক বেশি হ্রাস করতে হচ্ছে। এই যে অনেক বেশি হ্রাস করতে হচ্ছে কারণ আগামী সরকার আসার পর তারা বিচার চালিয়ে নেবে কিনা, অগ্রসর করবে কিনা, এই অনেক বেশি হ্রাস করাটা কোনোভাবে মানে আপনি যেহেতু 4 মাস সময়টা বললেন, এটি কি কোনো একটা প্রশ্ন তোলার কারণ? শুনেন, আপনার ইতিহাস এবং ঘটনা এটা যে যাই বলুক না কেন, সব সময় আপনার জীবন্ত, কেউ এটাকে খণ্ডন করতে পারে না। এই যে কথাটা বলেছেন, এই কথাটা ওনার কথার সঙ্গে আরো কয়েকটা কথা যোগ করেন, সেটাও আপনারা দেখেন। প্রথমত হলো এনসিপি বলছেন শাস্তি না হলে নির্বাচন হবে না, আমরা বিচার দেখতে চাই। বিশেষ করে তাদের মূল সোর্স হলো এখন আপনার যারা আহত নিহত হয়েছেন তারা হলো তাদের মূল পলিটিক্যাল সোর্স, তাদেরকে সামনে রেখেই তারা কাজটা করেন। এবং সেই আমরা শাস্তি না দেখলে তারা মনে করছিল যে বিচারটা হয়তো আরো দেরি হবে, তাহলে তারা ওই অজুহাতে তারা কিন্তু এটাকে লিঙ্গার করতে পারতেন পলিটিক্যাল গেমটা। এবং সেক্ষেত্রে কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে একটা প্রশ্ন আসছে, এটা তো ফেলে দিতে পারেন না। এবং জামাতও তাই বলছে, সংস্কার বিচার, সংস্কার তো একটা অর্ডিন্যান্স করে দিয়েছেন, তার সংস্কার তো ফাইনাল হয়ে গেল, তো বিচারটা হইলেই তো নির্বাচন হতে পারে। আর ডক্টর ইউনূস সাহেব তো নির্বাচনের ব্যাপারে কমিটেড, কারণ হলো উনি জানেন যে এই নির্বাচনের মাধ্যমে ওনাকে পার্লামেন্টে রেটিফাই করতে হবে। কোনোভাবে রেটিফাই যদি না হয় সেটা তার জন্য একটা রিস্ক হবে। এই জন্য উনি নির্বাচিত কে হবেন তার কাছেই তাকে যেতে হয়েছে, কারণ তার কিন্তু দেখেন তার ক্ষমতার উৎস হলো ছাত্ররা, এনসিপি। সে এনসিপি কে তৈরি করেছেন
কিন্তু আলটিমেটলি আর উনি এনসিপির পক্ষে থাকতে পারেন নাই। উনাকে কিন্তু তারেক জিয়ার কাছে যেতে হয়েছে, কারণ নেক্সট ইলেকশনে পার্লামেন্টে বিএনপি আসবে। অর্থাৎ বিএনপি যদি তাকে রেটিফাই না করে তাহলে ওনার রেটিফাই হওয়ার কোনো সুযোগ নাই। এর জন্য কিন্তু সেই কারণে গিয়েছেন, এবং সেখানে বিএনপির সঙ্গে তার কমিটমেন্টও রাখতে হবে, নির্বাচন দিতে হবে। তা নির্বাচন দিতে গেলে এখন বাকি কি? সব রাজনৈতিক দলকে যদি আপনাকে আস্থায় আনতে হয়, বাকি হলো একটা বিচার। এবং এই বিচার তো উনি শুধু আপনার চিফ প্রসিকিউটর বলেছে তা না তো, এটা তো তথ্য উপদেষ্টা বলেন, অন্যান্য অনেকেই বলে দিয়েছে যে আগামী আইন উপদেষ্টা তো একবার ঘোষণা দিয়েছেন আগামী এত তারিখের মধ্যে বিচার শেষ হবে, এবং এটা সবাই বলে আসছেন। অতএব সেই টার্গেটে বিচারকরা একটা তারিখের মধ্যে ছিল, যে এত ভাবে সবাই বলা হচ্ছে বিচারকরা ধরেন সবাই কি স্বাধীনভাবে এখন কাজ করতে পারবে? এই বিচারকরাই যদি ধরেন আজকে, আমি শুধু একটা উদাহরণ দেই, জাস্ট একটা ফর দ্য সেক অফ, এই বিচারকরাই যদি আজকে বলতো শেখ হাসিনাকে খালাস দেওয়া হলো, এই এই ভবন কি থাকতো? এই ভবন তো থাকতো না। তাহলে সেই ক্ষেত্রে আপনার ধরেন বিচাররাও যে স্বাধীনভাবে সবকিছু করতে পারছে সেটা তো আমাদের কাছে এখনো স্পষ্ট না। এখন এই বিচার করার ক্ষেত্রে বিচারকরা যখন তাড়াহুড়ো করলেন, প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনার তাড়াহুড়ো করবেন সেখানে কিছু ভুল থাকবে। আপনি যখন বাসা থেকে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাবেন, হয়তো আপনার চাবিটা রেখে যাবেন, তাই না? এবং ওই যে আপনার চিফ প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেল যে উনি যা যা বলছেন সবগুলোই কথা সত্য। এবং আপনি তাড়াহুড়ার বিষয়টা আরেকটা আমি উল্লেখ করি, সেটা আমি কিছু আজকে আমি ডিবিসিতে বলেছি, সেটা হলো ধরেন আপনারা খেয়াল করেছেন কিনা ট্রাই, বৃহস্পতিবারে ছিল গভর্নমেন্টের আর্গুমেন্টের লাস্ট ডেট। সেই আর্গুমেন্ট কে কে করেছে? প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেল, তিনজনে 3 দিন করে প্রায় আর্গুমেন্ট করেছেন, 3 দিন 2 দিন করে 8-9 দিন আর্গুমেন্ট করেছেন। তার এগেইনস্টে জবাব দিবে কে? আপনার গভর্নমেন্টের পক্ষে যে লয়ার নিয়োগ করা হয়েছে, তাই না? স্টেট ডিফেন্স বৃহস্পতিবারে ওই আর্গুমেন্ট শেষ হওয়ার পরে আমি দেখেছি সেখানে বলল যে এইটা আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে, এতগুলো আর্গুমেন্ট হয়েছে, 1 সপ্তাহ সময় আমার দরকার। এবং বৃহস্পতিবারে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা রোববারে পারবো না, সুপ্রিম কোর্টের একটা প্রোগ্রাম আছে, সোমবারে অ্যাক্ট 2 তে রাখেন। তো যখন স্টেট ডিফেন্স এতগুলো আর্গুমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য 7 দিন সময় চাইলেন, সেই সময়টা কিন্তু আদালত দেননি, না দিয়ে বলেছেন সোমবারে হবে। এবং সেখানে কিন্তু স্টেট ডিফেন্স আর কোনো ফার্দার কথা বলে নাই, আর্গু করে নাই। তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি এটা মেনে নিয়েছেন। অর্থাৎ এই যে 3টা আর্গুমেন্ট 9 দিন ধরে করলেন, তার জবাব কিন্তু উনি 3 দিনে রেডি করতে হয়েছে। এটা কতটুক ভায়াবেল আমি জানি না। সেক্ষেত্রে ওনার প্রস্তুতি, ওনার এই যে মানে আর্গুমেন্টটা সিরিয়াসলি করা, এই বিষয়ে কিন্তু আলোচনা আসবে, এগুলো আলোচনা করবে মানুষ। এই এগুলো তো আপনি আলোচনাটা ফেলে কিন্তু দিতে মাঝখানে পারেন। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ দেখেছি আমরা যে ওই মানে এই পুরো বিচার প্রক্রিয়া তো বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে একটা অংশ সেই আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরের একটা অংশ প্রকাশ হয়েছে, সেটিতে মানে বিচারক শেখ হাসিনার আইনজীবীকে জিজ্ঞাসা করছেন, মানে বলছেন যে আপনি তো মিডিয়ার সামনে এভাবে বলেন, তখন তিনি বলছেন যে আমি আসলে এভাবে না বলে, আমিও এবারও তাকে কোট করি, স্যার আমার না বলে উপায় কি? আমি যদি বলি আসামির ফাঁসি হবে, সেটা আমার জন্য খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ, তখন সবাই বলবে কেমন লয়ার নিয়োগ দিয়েছে যে আসামির ফাঁসি চায়, এবং তখন একটা হাসাহাসি চলছিল আদালতের মধ্যে। মানে এটি নিয়ে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি অনেক ভাইরাল হয়েছে। আমরা দেখেছিলাম যুদ্ধাপরাধীদের যখন বিচার হয়েছিল তখন স্কাইপ কেলেঙ্কারির একটা ঘটনা করেছিল, একটা কথোপকথন ফাঁস হয়েছিল। মানে আপনি আসলে ওই বিষয়টাকেও কিভাবে দেখেন, এই বিষয়টাকেও কিভাবে দেখেন? এরকম ঘটনা আসলে বিচারকে প্রশ্নবিদ্ধ করতে পারে কিনা, নাকি এটি আসলে নিছক কথোপকথন হিসেবে আমরা আসলে ছেড়েই দিতে পারি? আমি প্রথম আপনার একটি শব্দে আমার আপত্তি আছে, সেটা হলো আপনি বলছেন সরাসরি সম্প্রচার। এটাকে সরাসরি সম্প্রচার বলে না। ওখানে আদালতে 2টা পক্ষ থাকে, একটা হলো বিচারক আর একটা হলো আইনজীবী। এখানে শুধু আইনজীবীদের দেখানো হয়েছে যারা যারা উপস্থিত হয়েছিলেন, এবং সেখানে আমরা দেখেছি কারা কারা এসেছিলেন। এখানে বিচারকদের কোনো কিছু দেখানো হয় না। এটা সরাসরি এটা আংশিক সরাসরি সম্প্রচার বলতে হবে। তো যাই হোক, সেখানে আংশিক সরাসরি সম্প্রচারের মাধ্যমে যে জিনিসগুলো সামনে আসছে সেটা হলো যে আমরা আলোচনা করি, সেই ওনার কণ্ঠটা পাওয়ার কারণে আমরা কিন্তু আলোচনা করতে পারছি, নাহলে কিন্তু এই আলোচনা করার সুযোগ ছিল না। আপনি এর আগে বলেছেন এই আগের ট্রাইব্যুনালের সময়, সেখানে অবশ্যই রায় লেখার আগে পেন ড্রাইভে রায়টা লিক হয়েছিল, এবং সেটি নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, এবং যে ভদ্রলোক করেছিলেন তার বিরুদ্ধে মামলা হয়েছে, জেল খেটেছেন, এগুলো কিন্তু শুনেছি। যাক, এখন তার ওইটা ইম্পর্টেন্ট না কেন, এখন তো ওই বিষয়টা তার খুব ইম্পর্টেন্ট না। এখন তো যুদ্ধ অপরাধী যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা তো সব খালাস পেয়ে যাচ্ছেন। এখন এখানেও আপনার এই যে বিতর্কটা এসছে এবং যে প্রশ্নটা করা হচ্ছে, এগুলা চলমান থাকবে, দীর্ঘদিন চলমান থাকবে। কেন চলমান থাকবে? ধরেন এইটার যদি রাজনীতি না থাকতো তাহলে কিন্তু এটা অত চলমান থাকতো না। এটাকে মানুষ যদি শুধু একটা অপরাধ হিসেবে নিত তাহলে সেটাকে চলমান থাকতো না। কিন্তু এটা দুই পক্ষই এটাকে রাজনীতি হিসেবে নিয়েছেন, এবং এটার সঙ্গে রাজনীতি আছেন, কারণ রাজনৈতিক নেতা থাকলেই রাজনীতি থাকেন, এবং আমরা আমাদের ইতিহাসে দেখেছি সেটা।
সেই কারণেই আপনার এটার মধ্যে এই আলোচনা হবে, বিতর্ক হবে, সব বিতর্কের অবসান হবে যখন নাকি চূড়ান্ত ভাবে কোনো কিছু সিদ্ধান্ত আসবে যে আসলে কোথায় কি হয়েছে। এর আগে এটার আলোচনা করে ডিবেট করে কোনো সমাধান কেউ দিতে পারবে না। চূড়ান্তভাবে বিচার কার্য কি কখনো আসবে? আপনি বলছিলেন আগে যে মানে আগে যা হয়েছে সেটি বদলে গেছে, মানে চূড়ান্ত বলতে তাহলে কি আসলে কোথাও কি কিছু চূড়ান্ত হয়? না, চূড়ান্ত চূড়ান্ত হয়তো হবে না কেন। এর আগে প্রথম এই যে আপনার সাইদি, তারপরে আপনার নিজামী ছেলে, ওনাদের চূড়ান্ত বিচার আপিল, চূড়ান্ত বলতে রিভিউ পর্যন্ত হয়েছে। তো সেই আপনার সিঁড়িগুলো তো শেষ হয় নাই। এই সিঁড়িগুলো তো ধরেন যেহেতু এখন এটা কার্যকরী কোনো সুযোগ নাই, দেশে নাই, ওটা তো এই এখানে রায়টা এভাবেই থাকবে। এখানে ওই এইটা নিয়ে আপনি মিডিয়া আলোচনা করবেন, ফাঁসি ফাঁসি ফাঁসি, কিন্তু ফাঁসি কোনো কার্যকরী হবে না, কারণ উনি তো নাই এখানে। অতএব সেক্ষেত্রে যদি উনি আসেন তাহলে সেক্ষেত্রে রাইট অফ এপিল চলে আসবে এবং সেখানে এপিল হতে হতে রিভিউ পর্যন্ত যেতে পারে। ওই কারণে আমি বলছি যে ওই রিভিউ হওয়ার পরে, চূড়ান্ত হওয়ার পরে তখন সেখানে বলা যাবে। এবং আমরা রিভিউর পরে চূড়ান্ত যেটা হবে সেটা আমার পছন্দ না হলেও আমাকে বলতে হবে দিস ইজ দ্য জাজমেন্ট, এবং এইটাই আমি মানি। এটি হলো আমাদের সংবিধানের মূল কথা। অবশ্য সংবিধান তারপরে যখন আবার ক্ষমতার পরিবর্তনে, যেমন এটিএম আজহারুল ইসলামের ক্ষেত্রে যেটা হলো, তখন সেটাকে মিসক্যারেজ অফ জাস্টিস, মানে আরো অনেক কিছু সেটার বিশেষায়িত করা হলো সেই রায়কে, আগের রায়গুলোর কথা প্রসঙ্গেও বলা হলো। মানে চূড়ান্ত রায়ও তো তাহলে বদলে যেতেও পারে না? হ্যাঁ, দেখুন আপনার এটা আমরা কিন্তু মুসলমান হিসেবে আমরা সবাই বিশ্বাস করি যে ক্ষমতার মালিক হলো আল্লাহ। এই যে যত দেখেন, আমি মুসলিম হিসেবে সেটা বিশ্বাস করি। ক্ষমতাটা আপনাকে ভোটের মধ্যে আপনি আসেন, কিন্তু সবকিছু মূল মালিক হলো আল্লাহ। তা ক্ষমতা আপনাকে দিতেও পারে, ক্ষমতা নিতেও পারে। এটা কিন্তু আমার ইয়েতেও কথা আছে যে ক্ষমতা হিসেবে নাই, কিন্তু ফকির বাচ্চা, ফকির থেকে বাচ্চা, বাচ্চা থেকে ফকির করা, এগুলো কিন্তু আমাদের ধর্মীয় শিক্ষায় আমরা শিখেছি। অতএব সেক্ষেত্রে এই ক্ষমতাটা কখন পরিবর্তন হবে নোবডি নোজ। 24 সালে নির্বাচন হওয়ার পরেও কেউ চিন্তা করে নাই যে ক্ষমতাটা 5ই আগস্টে ধরেন কয় মাস পরই এটা ক্ষমতাটা পরিবর্তন হবে। কেউ চিন্তা কোনো মাথায়ও ছিল না কারো, কিন্তু হয়েছে। তা কাজী ক্ষমতার পরিবর্তন আল্লাহ যেহেতু করেন, অতএব কার ক্ষমতা পরিণত। তবে যদি ক্ষমতা চলে যায়, ক্ষমতার পট পরিবর্তন হয়, এটা তো আর আমি বলবো আর আপনি বলার দরকার নাই, এটা তো ইতিহাস। এই যে ক্ষমতার পরিবর্তন হলো, যুদ্ধ অপরাধী চূড়ান্ত ফাঁসি থেকে হঠাৎ করে কয়েকদিন পরে খালাস হয়ে গেল। আবার খালেদা জিয়ার শাস্তি হলো, খালাস হয়ে গেল। আবার তারেক জিয়ার শাস্তি হলো, সে নিয়ে আপিল করলেন না, দেশেও আসলেন না, খালাস হয়ে গেল। তারপর অনেক দুর্নীতির মামলা, যারা নাকি ক্ষমতার পক্ষে আছেন তাদের সব খালাস হয়ে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আবার কোনো মামলা হয় না। এটি হলো রাজনীতি। যারা যখন ক্ষমতায় থাকবে তারা তাদের সুবিধা মতো করে এবং তাদের পক্ষেই করে। এবং সেখানে রায় কি হবে সেটা আসলে নির্ধারণ করছে ক্ষমতায় কে আছে। বাংলাদেশের বাতাস যেদিকে যায় সবকিছু সেদিকেই প্রবাহিত হয়। এটি তো আমাদের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার আলোকে বলছি, ক্ষমতা পরিবর্তন হলে এই রায় যে পরিবর্তন হবে না, এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। মানে তাহলে আদালতের উপর আস্থা বিশ্বাসের জায়গা, যাই হোক এটা একটা পুরনো আলোচনা, সেটি নিয়ে আর নতুন করে আলোচনায় না যাই। মানে আমরা দেখলাম রায়কে ঘিরে বেশ সহিংসতার আভাস ছিল, সতর্কতামূলক ব্যবস্থার জায়গা ছিল। আপনি বলছিলেন যে পুলিশে একটা, মানে কিছুক্ষণ আগেই বলছিলেন যে পুলিশেরও তো কিছু আইন আছে, বিচারপতিও যদি বলেন গুলি করো, তুমি গুলি করতে পারবেন না, আপনি একটু আগে বলছিলেন। সেখান থেকে আমি আসলে মনে করছিলাম যে এই প্রশ্নটা করব, যে এই সহিংসতার ক্ষেত্রে সিএমপি কমিশনার এবং ডিএমপি কমিশনার বক্তব্য খুব আলোচিত হচ্ছে। সিএমপি কমিশনার বলছিলেন যে অস্ত্রধারী সন্ত্রাসী দেখলে ব্রাশ ফায়ারের নির্দেশ দিয়েছেন, আর ডিএমপি কমিশনার বলেছেন যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল বিস্ফোরণ করতে হলে গুলির নির্দেশ দিয়েছেন। এবং ডিএমপি কমিশনারকে জিজ্ঞাসা করলে তিনি ক্লিয়ার করেছেন যে আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। মানে এটাই কি আইন কিনা, এভাবেই করা যায় কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু তাদের পক্ষে বলেছেন যে এটি আসলে সেলফ ডিফেন্সের জন্য এই বক্তব্যের ভ্যালিডিটি বা জাস্টিফাই তিনি করেছেন। দেখুন, বাংলাদেশে আমরা বলছি পরিবর্তন হয়েছে, বৈষম্য দূর করতে চাচ্ছি। শেখ হাসিনার সময় যখন এই পুলিশের গুলি, হাইকোর্টে কিন্তু রিট পিটিশন নিয়ে গেছিলেন আইনজীবীরা। সেখানে আদালত কি দিলেন সেটা না, আইনজীবীরা কিন্তু গেছিলেন, আর্গু করেছেন, মিডিয়া এসছে, আলোচনার মধ্যে এসছে। আজকে যখন পুলিশ কমিশনার কথা বলল, কোনো আইনজীবী তো কোর্টে যান না। এখন বলতে পারেন কেন যাচ্ছে না? সাহস নাই, পরিবেশ নাই। আদালতে যাওয়ার জন্য তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা, আপনি সাংবাদিক, আপনি আমেরিকাতে বসে এখন কথা বলছেন, আপনি বাংলাদেশের কোনো মিডিয়ায় থাকলে এই ধরনের প্রশ্ন আপনি করতে পারতেন কিনা এটা সন্দেহ আমার আছে। কারণ বাংলাদেশের মিডিয়া তো সেইভাবে প্রশ্ন করতে পারে না। অতএব এখানে আজকে একই কারণে, যে কারণে যদি বলা হয় যে শেখ হাসিনা ওখানে অর্ডার দিয়েছেন, মার্ডার হয়েছে, অতএব সুপারিয়র রেসপন্সিবিলিটি, তাহলে এই পুলিশ কমিশনারের তো সুপারিয়র রেসপন্সিবিলিটি আছে, তাদের বিরুদ্ধে তো একই ধরনের মামলা হওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না।
কারণ হলো যে এই যে তাহলে আপনার কি অ্যাডভোকেট মনজিল মোরশেদ আপনার কথা থেকে আমি একটু এটা এরকম কি করা যায় কিনা যে ধরেন তখন মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, পুলিশ গুলি করেছে, এখন বা যানবাহনে আগুন দিলে পুলিশ গুলি করবে, মানে একই রকম ব্যাখ্যায় চলে আসে কিনা? না, একই না তো, বিপরীত ভিড়। তখনও তো কেউ কেউ সরাসরি না বললেও সেক্রেটারি জেনারেল হয়তো বলছে, হ্যাঁ আমাদের কথা সে বলছেন যে সন্ত্রাসীদের দেখা মাত্র গুলি করা। তাহলে ওই সম্পদ তো কার ছিল? সরকারের। ওই সরকারের ওইখানে যদি আগুন দিতেন গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল, মানে সেক্রেটারি দেও, যে কেউ দিয়েছে, ওদের দলেরই একজনই দিয়েছে। তো সেটা তো আমরা সমালোচনা হয়েছে, তাই না? সমালোচনা হলে আইনের আওতায় আসার কথা আসছে। আজকে তো সেটা হচ্ছে না। তাহলে এইটাই বলা হচ্ছে যে যখন ক্ষমতায় থাকবে সে যেভাবে বলবে সেইটাই সেইভাবে হবে। এখানে এর কোনো ব্যতিক্রম বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত হয় নাই। বাংলাদেশের রাজনীতিতে হওয়ার জন্য একটা প্রত্যাশা এসেছিল 5ই আগস্টের পরে, যে অনেক কিছু পরিবর্তন হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, বিচার হবে ন্যায় বিচার, এবং প্রশাসন হবে ন্যায় নীতির অধীনে, এবং সবাই তার অধিকার থেকে বঞ্চিত হবে না। অপরাধ করলে তার শাস্তি হবে, সে কোর্টে যাবে, সে সরকারি দল হোক বিরোধী দল হোক। কিন্তু আমরা কিন্তু আজকে সেটা দেখতে পাচ্ছি না। জি। আজকে ওই একই অবস্থা, আগে যেভাবে চলছে, কোনো কোনো ক্ষেত্রে আরো খারাপ হয়েছে পরিস্থিতি, এবং কিছু কিছু ক্ষেত্রে নিজের নিয়ন্ত্রণ, সরকারের কাছে পুরোপুরি নিয়ন্ত্রণ আছে দেখে হয়তো অনেক কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে যে খুব বড় ধরনের পরিবর্তন, মানুষের যে প্রত্যাশাটা, বিচার বিভাগে ন্যায় বিচার প্রতিষ্ঠা, তারপরে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, বৈষম্যমূলক আইন। তা আপনি তো উদাহরণ দিয়েই দেখাই দিলেন যে একজনে গুলি করার অর্ডার দিলে তার বিরুদ্ধে বিচার হবে, আর একজনে গুলি করার অর্ডার দিলে তার বিরুদ্ধে বিচার হবে না, এবং সে দর্পণে সে বলা হবে যে সে তো আছে, পদে আছে, অতএব সে দর্পণে চালাই যেতে পারবেন। এগুলো মানুষের চোখে বাজে, এবং এই কারণেই ওই যে রাজনীতি, এই যে ফাঁসির আদেশ বললেন না, এই পয়েন্টগুলো ওখানে যোগ হবে। এই করি যারা তাদের পক্ষের লোক তারা বলবে যে এইটাই যদি হয় তাহলে ওনার অপরাধ কি? উনি তো জানমাল রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে আপনারা যদি জানমালের রক্ষার জন্য নির্দেশ দেন, তাহলে কেন এটা ইকুয়াল হবে না? এটা কেন সমান পর্যায়ের অপরাধ হবে না? এই প্রশ্নগুলো আলোচনা যখনই আসবে, তখনই কিন্তু এই রায় অন্যান্য সবকিছুর মধ্যে আস্তে আস্তে মানুষ তখন বুঝতে চেষ্টা করবে বা তথ্য পাবে যেটার ভিতরে আসলে এটার কতটা সঠিকতা আছে। জি, অ্যাডভোকেট মনজিল মোরশেদ একটু এটা জানি যে মানে আমরা প্রথম 5ই ফেব্রুয়ারি এবছর দেখলাম 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর করা হলো। তখন সেখানে সেনাবাহিনী গিয়েছিল এবং সে কিছুই আসলে করে নাই, ভুয়া ভুয়া স্লোগান শুনে তারা বরং মানে ফিরে চলে গেছে। কিন্তু রায় ঘোষণাকে কেন্দ্র করেও 32 নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তখন আবার সেনাবাহিনী গেছে এবং তাদের ঠেকিয়ে দিয়েছে, কিন্তু যারা গিয়েছিল বুলডোজার নিয়ে তখন করলো না, এখন আসলে তাদেরকে প্রতিহত করলো। এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? না দেখুন, একটি কথা হলো যে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের দিন ধরেন ক্ষোভের কথা আপনি বলতে পারেন, 5, 6, 7 এগুলো ক্ষোভের কথা আপনি বলতে পারেন। কিন্তু যখন ইউ টেক ওথ, যখন আপনি শপথ নিলেন, রাষ্ট্র আপনার হাতে গেল, তখন ওই 5ই আগস্টের ক্ষোভের কথাটা আর আসবে না। কিন্তু সরকারের পক্ষের কিছু লোক এটিকে অপব্যাখ্যা দিয়ে এই মব ভায়োলেন্স করে শত শত লোক কিন্তু মৃত্যুবরণ করেছেন, এবং সেখানে কিন্তু আওয়ামী লীগ করেছে তা না, আওয়ামী লীগ ছাড়াও সাধারণ মানুষ, বিএনপি, অনেক লোকই কিন্তু এখানে মৃত্যুবরণ করেছে, থেকে শুরু করে অনেকের উপরে কিন্তু মব ভায়োলেন্স করা হয়েছে। এটি করার মাধ্যমে একটা ইয়াং গ্রুপ দাঁড়িয়ে গেছেন, তারা রাষ্ট্রের কোনো আইন কানুন মানেন না, এবং তারা মনে করেন তাদের গায়ে রক্ত আছে, রক্ত গরম, তারা যেটা বলবেন, যেটা 5ই আগস্ট হয়েছে, তারা যেটা বলছেন সেটাই হয়েছে, এবং আজকেও তারা মনে করেন আজকেও সেইটা হতে হবে। কিন্তু তাদের তো বুঝতে হবে যে আজকে তো দেশে একটা সাংবিধানিক সরকার, অর্থাৎ সরকার থাকলে সরকারের নিয়ম কানুনের বাইরে কিছু করা যায় না। এবং এখানে আজকে ধরেন এখন কিন্তু একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি জানেন যে এই 32 নম্বর ভাঙা, এটার একটা, আপনারা জানেন কিনা আমি জানি না, আমি কিন্তু এটা অবজার্ভ করেছি। প্রথম যখন যেদিন ভাঙলো, সেদিন পরের দিন সকাল 6টা কি 7টার দিকে প্রথম স্টেটমেন্টটা কে দিয়েছে আপনি জানেন? কে দিয়েছেন? আপনি জানেন না। প্রথম স্টেটমেন্ট দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর ইন্টেলিজেন্স চিফ, আচ্ছা। নট পাকিস্তান গভর্নমেন্ট অথবা পাকিস্তান আর্মি, পাকিস্তান ইন্টেলিজেন্সের চিফ প্রথম স্টেটমেন্ট দিয়েছে এই 32 নম্বরে নাকি পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হয়েছিল, এবং সেই জন্যই এটাকে ভেঙে দিয়ে একটা যথার্থ কাজ হয়েছে। তো আপনি রুটটা দেখেন, গোড়াটা দেখেন, 32 নম্বর উপরে কেন এত ক্ষোভ, এবং যারা ক্ষোভ দেখায়, আমার কাছে ওই জিনিসটাই মনে হয় যে যারা ক্ষোভ দেখায় তাদের একটা অন্তরে অন্য একটা ক্ষোভ আছে। এমনিতে একটা বিল্ডিং ধরেন ভেঙে দিলেন,
আমরা দেখি না শত্রুতামূলক অনেক বাড়িতে আক্রমণ হয়, পাশের বাড়ির সঙ্গে শত্রুতা হয়, ভাই ভাই সম্পর্ক হয়, এই বাড়িতে যে একবার ভাঙচুর করলো ইয়ে করলো, এরপরে কিন্তু আর কোনো দরদ ওটার উপরে আর কিছু থাকে না, আমরা ভেঙেই তো দিছি। তো 32 নম্বরে তো ভেঙে দিচ্ছেন, ওখানে 2-4টা আপনার দেয়াল টেয়াল আছে এরকম কিছু, তো ওটা আবার কেন ভাঙতে যাচ্ছেন? ওই অন্তরে অন্য একটা ক্ষোভ আছে, এবং সেই ক্ষোভটা পরিচালনা করার ক্ষেত্রে বর্তমান সরকার দেখছেন, আগেও এটা সমালোচনা হয়েছে, ইভেন কি আপনার সরকার সমর্থকদের মধ্যেই কিন্তু অনেক সমালোচনা করেছেন, মিডিয়া ব্যক্তিত্ব, অনেক জার্নালিস্ট, আমি নাম উল্লেখ করতে চাই না। ওনারা এখন যেহেতু একটা নির্বাচনের দিকে যাচ্ছেন, এখন দেশে একটা সুষ্ঠু পরিবেশ দরকার, হুম হুম বিদেশিরা যাতে সমালোচনা না করে, ক্রাইসিস না হয়, সেটি দেখছেন। ধর 32 নম্বর উপর যদি আবার এরকম করা হয়, তাহলে এর সঙ্গে কিছু লোকের কিন্তু অন্তরে লাগবে, হুম হুম। এবং সে অন্তরে লাগার কারণে তারাও কিন্তু ভায়োলেন্সে যেতে পারেন। এবং আপনি দেখেছেন যে দুই একজনে কিন্তু ভায়োলেন্সের কথা ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে বলছেন যে ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স দিয়ে সচিবাজিত জয় সরকার বলেছেন যে সামনে ভায়োলেন্স দেশে। সহিংসতা। সেক্ষেত্রে সরকার কিন্তু, সরকার যেহেতু একটা নির্বাচনের দিকে যাচ্ছে, অর্থাৎ সরকার চেষ্টা করবে যে দুই পক্ষেরই ভায়োলেন্সটা যাতে না হয়, হুম, সেই কারণেই হয়তো আজকে ওখানে রক্ষা জি। করতে গেছেন সেই এবং রক্ষা চেষ্টায় করতে সেই গেছেন। চেষ্টায় কি সরকার সফল হবে কিনা, কারণ সরকারের আবার অনেক লিমিটেশনের কথা আমরা শুরু থেকে শুনে আসছি, সেই প্রসঙ্গে যদি সম্ভব হয় একটু শুনবো। কিন্তু আপনি বলছিলেন পাকিস্তান ইন্টেলিজেন্স চিফের কথা। আমরা যখন 5ই আগস্টের পরপর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছ থেকেও শুনেছিলাম যে তিনি তার কৃতকর্মের ফল এভাবে পাচ্ছেন, এরকমটা আমরা শুনেছিলাম। এটাও একটু মনে পড়লো, এই জন্য বললাম। কিন্তু আহ, আপনি কি আসলে, আপনি বলছেন যে বিচারকরা ভয় পান, মানে তাদের মধ্যেও একটা চাপ থাকে যে রায় যদি অন্যরকম হয় তাহলে তার প্রভাব কি হবে, বা এই যে তরুণরা তাদের কথা আপনি বলছেন, আপনি যেভাবে বলছেন আপনি ভয় পান না? আহ, আমি ভয় পাই কি পাই না সেটা বড় প্রশ্ন না। আপনি আমাকে যে প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু নিশ্চয়ই আপনি মনে করবেন না যে আমি 100 ভাগ মন খোলা ভাবে দিতে পেরেছি, এটা অবধারিত। হুম কারণ হলো বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, তাকে কতটুক কথা, আমি যখন আপনি প্রশ্ন করলেন ট্রাইব্যুনাল নিয়ে, ট্রাইব্যুনাল নিয়ে তো আমার অনেক কথাই বলার আছে, অনেক আইনি আমি যুক্তি করব, কিন্তু ট্রাইব্যুনালের কথা বলার ক্ষেত্রে তো আমার লিমিটেশন আছে, আমি তো বলতে পারবো না। এরপরে আদালত নিয়ে কথা বলার ক্ষেত্রে লিমিটেশন আছে, বলতে পারবো হুম না। আপনি জানেন যে এক মামলায় এই আইনজীবীদের বিরুদ্ধে কোর্ট থেকে কন্টেম্পট ইস্যু করা হয়ে গেছে, তাই না? এখন দেশের পরিস্থিতি তো আপনাকে সেইভাবে অ্যালাউ করে না, এবং স্বাধীনভাবে বলার ক্ষেত্রে এটা, এটা কে না বলবে, কে না স্বীকার করবে বলেন? বিশ্বব্যাপী সমস্ত লোক জানে, বাংলাদেশের সমস্ত লোক জানে, কিন্তু যারা ভায়োলেন্স করছেন, যাদের হাতে ক্ষমতা, তারা শুধু মুখে ফেইসে তারা স্বীকার করেন না, কিন্তু তাদের অন্তর স্বীকার করে, আমি এটা বিশ্বাস করি। কারণ এটা তো হিউম্যান বিং, হিউম্যান বিং না, তারা তো এর আগে ছিল, তাদেরকে তো দেখেছি, এদিকেই তো দেখেছি তারা আগে কথা বলেছেন, আমরাও তো কথা বলেছি গত সরকারের সময়, যেভাবে কথা বলেছি ওনারাও একইভাবে কথা বলেছেন, সেম সাইডে থেকে সেম কথা বলেছি আমরা। তো আজকে যখন তারা ওখানে যায়, তো আমরা জানি এখন হয়তো তাদের প্রয়োজনে, ক্ষমতার কারণে যে কোনো ভাবে তাদের ফেস মুখ হয়তো এক ধরনের কথা বলছে, কিন্তু তাদের অন্তরে যে এই বিষয়গুলো, তাদের যে নিজের অন্তরে যে বাঁধে না, এটা আমি বিশ্বাস করি না, হিউম্যান বিং এর এটা বাদ দিই। কারণ আপনি যখন এই যে 32 নম্বর দিয়ে কথাটা বললেন, 32 নম্বর তো একটা ট্রাস্ট প্রপার্টি, তাই না? ট্রাস্ট প্রপার্টি করার পরে সেখানে আপনি 5ই আগস্টের পরে একবার ভাঙছেন, এখন আজকে রায় কি, শেখ হাসিনার ফাঁসি, তার মানে আপনি কিন্তু একদম তাকে শেষ করে দিচ্ছেন, ফাঁসি দিয়ে দিচ্ছেন। আর কি খুব থাকতে পারে? তারপরে কেন আবার ওখানে যাবেন? তার মানে এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে, তার অন্তর্নিহিত অন্য কোনো এজেন্ডা, অন্য কোনো ক্ষোভ। সে একটা ক্ষোভই আমরা দেখতে পারি, সেটা হলো বঙ্গবন্ধু পাকিস্তানকে ভেঙেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এবং পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। এবং যাদের মনে এখনো ওই ধরনের একটা কিছু কিন্তু আছে, কিন্তু প্রভাবিত কিছু আছে, কিন্তু আপনার হুজুগেন আছে, আপনি জানেন বাঙালি কিন্তু অনেক হুজুগেন আছে, এবং কিছু আছে ধরেন দলের নেতা বলছে যাইতে হয়, ইমোশনাল কিছুই আছে। কিন্তু এই সব কিছুর ছাপিয়ে আমি বলবো একটা গ্রুপ আছে যারা নাকি এখনো চিন্তা করে ওই যে বঙ্গবন্ধু বাংলাদেশ যে স্বাধীন করলেন, ওই জিনিসটা তাদের অন্তরে একটা ক্ষোভ আছে, এবং সেই ক্ষোভের কারণেই তারা আজকে বিভিন্ন অজুহাতে বারবার 32 নম্বরের উপরে ঝাঁপিয়ে পড়ে। জি। এবং কিন্তু ঝাঁপিয়ে যারা পারেন, আপনি বলছি, আপনি অবশ্য স্পষ্ট করেছেন, তারপরেও আমি এই প্রশ্নটা আরেকটু করি যে সেখানে আমরা দেখলাম যে 13 তারিখ 32 নম্বরে এক নারীকে পেটানো হলো। তিনি 32 নম্বরে গিয়েছিলেন, এক তরুণী তাকে পেটালেন, কিন্তু পরবর্তীতে দেখলাম নারীকেই ধরে নিয়ে গিয়ে তাকে হত্যা মামলার আসামি হিসেবে দেখানো হলো। এর আগে ওই যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যখন সাংবাদিক, মুক্তিযোদ্ধা, তাদেরকে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের শিক্ষক, তাদেরকে গ্রেপ্তার করা হলো। অবশেষে অবশ্য সাংবাদিক মঞ্জুর আলম পান্না, তিনি 2 মাসের বেশি সময় জেল খেটে তিনি ছাড়া পেয়েছেন শেষ পর্যন্ত।
এই বিষয়গুলো কি মানে আদালতে এই বিষয়গুলো আপনারা যেহেতু নিয়মিত বিচারালয়ে যান, আপনাদের কাজের ক্ষেত্র, সেটা কেমন আলোচনা হয় আসলে? দেখুন, আলোচনা শুধু আদালত না, জনগণের সঙ্গে তো আমাদের সম্পৃক্ততা আছে। 5ই আগস্টের পরে 8ই আগস্ট যখন ডক্টর ইউনূস সাহেবের নাম প্রস্তাব করলো, এবং তখন বাংলাদেশের 70 থেকে 75 ভাগ মানুষ সাপোর্ট করেছে। কেন সাপোর্ট করেছে? যে সাপোর্ট করেছে এই কারণে যে কিছু একটা বেটার আমাদের হবে। আমরা যে আইনের শাসনের দুর্বলতার কথা বলেছি, রুল অফ লর কথা বলেছি, মানুষের অধিকারের কথা বলেছি, গুম খুনের কথা বলেছি, করেছিল উনি তো রাজনীতি করেন না। এখানে যদি বিএনপির কেউ আসতো তাহলে হয়তো আওয়ামী লীগের বিরোধী হইতো, যদি আওয়ামী লীগের কেউ আসতো বিএনপির বিরোধী হতো। এই সমস্ত কারণে উনি তো আর পলিটিক্স করেন নাই। উনি এসছেন, উনি নোবেল আপনার আপনার কি বলে এটাকে, উনি একজন পুরস্কার পেয়েছেন, আন্তর্জাতিকভাবে পুরস্কার পেয়েছেন, এবং সেইভাবে উনি এসছেন। 75% লোক সাপোর্ট করেছে। এখন আজকে আপনি একটু ডাটা নেন তো, আজকে ডাটা নিলে দেখবেন ওই 75 এর অর্ধেক হয়ে গেছে। কেন হয়েছে? ওই অ্যাক্টিভিটিস। আপনাকে চেহারা দেখে, যখন আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তখন আপনার চেহারা দেখে মানুষ আপনাকে বিবেচনা করবে না, আপনাকে বিবেচনা করবে আপনার অ্যাক্টিভিটিস দেখে। আজকে দেখেন, ওনাকে এত বড় একটা রাজনৈতিক দল বিএনপি, লক্ষ লক্ষ কয়েক কোটি লোক আছে তাদের, তো সেখানে তো তারা বলে দিলেন উনি প্রতারণা করেছেন। ওই কোটি কোটি লোক কি তাদের মনে কি আর তাকে ইউনূস সাহেবকে তারা সাপোর্ট করে? তাকে তো তারা প্রতারকই বলে, কারণ বিএনপির হেড থেকেই বলা হয়েছে প্রতারণা করেছে। এইখানে তো তাদের যে গ্রহণযোগ্যতা কমে গেছে। তারপর ওনার কথা ছিল সমস্ত মানুষ, উনি কিসের উপদেষ্টা? ওনাকে ধরেন আমরা প্রধানমন্ত্রী ধরেন, প্রধানমন্ত্রী ধরলাম, উনি কার প্রধানমন্ত্রী? উনি কি কোনো দলের প্রধানমন্ত্রী না বাংলাদেশের প্রধানমন্ত্রী? উনি তো শপথ নিয়েছেন সংবিধান সংরক্ষণ করবেন এবং অনুরাগ বিরাগের বশবর্তী হবেন না। উনি অনুরাগ বিসর্গের বশবর্তী হয়ে একটা রাজনৈতিক দলকে উনি সাপ্রেস করতেছেন, অপ্রেস করতেছেন, নির্যাতন করতেছেন। তো এটা তো ওনার সংবিধানের ওতের সঙ্গে যায় না। এই জিনিসগুলো তো সাধারণ মানুষ দেখেছে, এবং এই যে সাধারণ মানুষগুলো ওনাকে সাপোর্ট দিয়েছিলেন 8ই আগস্টে, সেই সাধারণ মানুষগুলো 1 বছর পরে উনি যখন দেখছেন না, উনি যখন দেখেছেন মানুষ আর অধিকার প্রতিষ্ঠা করছেন না, উনি যখন দেখছেন যে মানুষ যখন দেখছে উনি বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা বহাল রেখেছেন, উনি যখন দেখেছেন আইনের শাসনের নিশ্চয়তা হয় নাই, উনি যখন দেখেছেন বিচার বিভাগের উপরে মানুষের আস্থা বাড়ে নাই, এরপরে কেন আর মানুষ ওনাকে সাপোর্ট করবে বলেন? সেই কারণেই তো তার এখন তলানিতে গেছে। আপনি যে এই বলছেন কারণে তো আজকে নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতার কথা, একদম রাষ্ট্র মানে সরকার প্রধানের কথা আপনি বলছেন। আমি যেহেতু বিচার নিয়ে আলোচনা শুরু করছিলাম, সেখানে একটু আবার মনে পড়লো, যেটাও একটু প্রশ্ন করি, যে অ্যাটর্নি জেনারেল যিনি আছেন তিনি বিএনপির নমিনেশনে এখন নির্বাচন করতে যাচ্ছেন। চিফ প্রসিকিউটর যিনি, তিনি আগে ছিলেন আসামি পক্ষের আইনজীবী একই আদালতে। মানে তাদের নিরপেক্ষতার জায়গাও কি প্রশ্ন ওঠে এখানে, নাকি আসলে আদালত নিরপেক্ষ থাকলেই সব ঠিক আছে? না, কিচ্ছু না, কিচ্ছু না। আমি আপনাকে বলি, আমি এর আগেও বলেছি, হু ইজ দ্য অ্যাটর্নি জেনারেল? অ্যাটর্নি জেনারেল হলো সরকারের নিয়োজিত। অর্থাৎ বাংলাদেশে বলেন তো, বাংলাদেশে এখন কোর্টের ক্ষমতা বেশি না সরকারের ক্ষমতা বেশি? আপনি জাস্ট কম্পেয়ার করেন। বিচারক নিয়োগ দেয় সরকার, অপসারণ করে সরকার, ছুটিতে পাঠায় সরকারের এখন নির্দেশনা, না তো, এটা সবসময় কোর্ট পরিবর্তন, তাই না? হ্যাঁ, না সেটাই বলছি। তাহলে সরকারের না, সরকারের ক্ষমতাটা বেশি। তো সরকারের যদি সরকারের প্রতিনিধি অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল তো ক্ষমতা থাকবে। মাহমুদুল ইসলাম সাহেব অ্যাটর্নি জেনারেল যাওয়ার পরে আমাদের দেশে যত অ্যাটর্নি জেনারেল আসছে, কোন অ্যাটর্নি জেনারেল সরকারের, মানে অ্যাটর্নি জেনারেলের পদটা কি? সাংবিধানিক পদ। সে হলো সরকারের প্রধান আইন কর্মকর্তা। মাহমুদুল ইসলাম যাওয়ার পরে যে কয়জন হয়েছে, একজনও সরকারের প্রধান আইন কর্মকর্তা ছিলেন না। প্রত্যেকে রাজনৈতিক দলের ছিলেন, প্রতিনিধি ছিলেন, এবং এখনো আছেন। কেন, উনি তো বলেই দিয়েছেন উনি নাকি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় নাকি নির্বাচন করবেন। তো করতে পারেন। তো এখন তো আপনার, যেহেতু উনি এলাকায় যাচ্ছেন এবং অ্যাটর্নি জেনারেল হিসেবে আছেন, তাহলে এটা তো সবাই দেখবে যে উনি তো একটা দলীয় অ্যাটর্নি জেনারেল, তাই না? এখানে তো নিরপেক্ষ বলার কোনো সুযোগ নাই। ওখানে নিরপেক্ষ এডিশনাল অ্যাটর্নি জেনারেল আছেন, এডিশনাল অ্যাটর্নি জেনারেল 2 জন আছেন, তারা নিরপেক্ষ, তারা কোনো দলের মিটিং এ যান না, কোনো দলের কথা বলেন না। ওরা 2 জন এডিশনাল আছেন, ওরা কিন্তু নিরপেক্ষ। কিন্তু অ্যাটর্নি জেনারেল তো নিজেই বলছেন উনি দলীয়, এবং উনি দলের থেকে চেয়েছেন, নির্বাচনে নমিনেশন চেয়েছেন, কনস্টিটিউশনাল পদে থেকে আপনি চেয়েছেন। কোথায় কি আইনে আছে না থাকে সেটা বাদ দেন, আমাদের কাস্টম কি? স্বাধীনতার পর থেকে কোনো অ্যাটর্নি জেনারেল এইভাবে কি রাজনৈতিক দলের ইয়ের মধ্যে গেছে? চাই না তো। এটা ওই যে মাহমুদুল ইসলাম যাওয়ার পর থেকে আমাদের দুর্ভাগ্য যে সরকার, কোন সরকারই এইভাবে দলীয় রেজুলবেত্তি ছাড়া কোনো অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন নাই। যার ফলে অ্যাটর্নি জেনারেলটাও এই চেক অ্যান্ড ব্যালেন্স চাই নাই। অ্যাটর্নি জেনারেলকে যে কেউ বলবে, আমি তো বললাম যেহেতু আমার খুব ঘনিষ্ঠ, চিনি, এবং উনি ভদ্রলোক, এবং ওনার সঙ্গে আমার অনেক মামলা মোকদ্দমা হয়, এবং উনি আমাকে চেনে যে আমি তো ওনার বিপক্ষের লোক না, বা ওনাকে আমি এমনিতে সমালোচনা করব। কিন্তু ওনার যেটা সমালোচনার বিষয় আছে,
যেটা মানুষ দেখছে সেটা আমি করতে আমার রাইট আছে। এই জন্য তো আমি বলছি উনি তো রাজনৈতিকভাবে প্রভাবিত, উনি তো বিএনপির অ্যাটর্নি জেনারেল, বিএনপি তাকে নিয়োগ করেছে, ওখানে পুশ করেছে। আপনি বলতে পারেন উনি যখন নিয়োগ করেছে তখন তো বিএনপি ক্ষমতায় ছিল না, কিন্তু উনি তো বলছেন যে আমি বিএনপি থেকে নমিনেশন আমি চেয়েছি, তাহলে তো এটা আর তো বলার অপেক্ষা রাখে না। অতএব ওনার কথাটাকে আপনারা অ্যাটর্নি জেনারেল হিসেবে বক্তব্য নেন, কিন্তু এইটা আমি মনে হয় যে ঠিক হবে না যে একজন নিরপেক্ষ একদম অ্যাটর্নি জেনারেল হিসেবে আপনি যদি বক্তব্যটা নেন সেইখানে মনে হয় আপনার সঠিক হবে না, কারণ সেই নিরপেক্ষতা তো মাহমুদ ইসলাম সাহেবের পরে কোনো অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে আমরা সেই নিরপেক্ষতা পাই নাই। জি, আমি একটু এই প্রশ্ন করতে যাচ্ছি যে আপনি বলছিলেন যে দ্রুততার সাথে করা হচ্ছে, ৪ মাসের মধ্যে মামলাটা আসলে শেষ করার একটা জায়গা মানে কথা হচ্ছিল। সেখানে আরেকটা বিষয় কিন্তু সাথে সাথে হয়ে যাচ্ছে, এটা নিয়েও আপনার একটু মন্তব্য জানতে চাই যে মামলা আজকে মানে আলোচনায় হচ্ছে যে লালদিয়া টার্মিনাল নির্মাণ সেখানেও খুব দ্রুততার সাথে করা হয়েছে বন্দর, সেটি ডেনমার্কের একটা কোম্পানির সাথে চুক্তি আজকেই হয়েছে এবং প্রথম আলো খবর করছে সেটি অস্বাভাবিক দ্রুততার সাথে হয়েছে। কত দ্রুততার সাথে হয়েছে মানে এক পরের দিন এরকম সরকারি কাজ এত দ্রুততার সাথে হয় না নর্মালি, কিন্তু সেটি হয়েছে, সেটি ওখানে দেখানো হচ্ছে যে কত তাড়াতাড়ি হয়েছে। এবং কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল নিয়েও আজকে চুক্তি হয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানের সাথে। এটিকে আপনি কিভাবে দেখেন? ওগুলোও খুব দ্রুততার সাথে হয়ে গেল এবং ওগুলোও ঠিক যেদিন রায় হলো ঠিক সেদিনই ওটা হলো, যার কারণে রায়ের কারণে ওই আলোচনাটা আর হলো না। কিভাবে দেখেন? শুনেন, দ্রুততার সঙ্গে হলে দুটো জিনিস হয়। একটি হলে আপনাকে ফার্স্ট কোশ্চেন আসবে স্বচ্ছতা, সেকেন্ড কোশ্চেন আসবে এফিসিয়েন্সি। কেন আপনি দ্রুত যখন অপারেশন করবেন তখন সেখানে ওই আপনার ভিতরে গজ থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা আমরা অনেক ডাক্তারকে শুনি এখন আপনার বাম পাশের অপারেশন দেখা যায় ডান পাশে করে ফেলছে। এগুলো হলো দ্রুততার রেজাল্ট। এই যে দ্রুত সময়ের মধ্যে করা হচ্ছে সেটা হলো একটা ভুল হবেই, ক্ষতি হবে। ভুল মানে কি, এটা তো চুক্তি, ভুল হলে হবে। আর একটা হলো স্বচ্ছতার অভাব। তো এটা তো সরকার প্রমাণ করছেন যে স্বচ্ছতার ভাবে সরকার চলছে না, স্বচ্ছতার ভাবে চললে কিন্তু এটা হতো না। আর সবচেয়ে চিটাগংয়ের কথাটা যেটা বললেন সেখানে কিন্তু আপনার ধরেন এইটা নিয়ে কিন্তু একটা বিতর্ক হবে, অলরেডি কিন্তু সেখানে আন্দোলন চলছে এবং আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি। এই নির্বাচনের দিকে যাওয়ার সময় চিটাগং পোর্ট নিয়ে যদি একটা বড় ধরনের আন্দোলন শুরু হয়, গভর্নমেন্ট কিন্তু সেটা করতে পারবে না। এটা আগের গভর্নমেন্ট বিএনপির সময় আপনি মনে আছে আপনার মহিউদ্দিন চৌধুরী সাহেব লিডিং দিয়েছিলেন, কিন্তু সেখানে কিন্তু তখন পারে নাই। এবং আওয়ামী লীগের সময় চেষ্টা করা হয়েছিল, কিন্তু বন্দরের কিন্তু সবাই ইউনাইটেড হয়ে যায়, পারে না এটা। আর এখন তো বারবার প্রশ্ন আসছে যে আপনি ডেভেলপমেন্টের কথা ভালেন, তা ডেভেলপমেন্টের কথা যদি ভালেন তো ঢাকা, আমাদের ঢাকা ক্যান্টনমেন্টটাকে আপনাকে চাইনিজ এয়ারফোর্সের সঙ্গে একটা চুক্তি করে দেন, আমাদের ঢাকা ক্যান্টনমেন্টটাকে আপগ্রেড করে দেন, তাই না? তা আপনাকে তো যে কোনো জায়গায় নিজের সত্তাটা তো রক্ষা করতে হবে। চিটাগং পোর্ট তো এখন কি করছে, ইয়েতে আছে, প্রফিটে আছে। আপনি আপগ্রেড করবেন কেন? আপনার তো এত দুনিয়ার লোকটা কি চলে আসছে সব, আপনি করান। আমাদের দেশের বাঙালিরা তো এখন আর সেই রকম নাই যে তারা ডিজিটালাইজ না, তারা সায়েন্সিস্ট ভালো না, অনেক কিছুই তো আছে। প্লাস হলে আপনি টেন্ডার দিয়েই তো করাইতে পারেন। কিন্তু এই যে হঠাৎ করে গোপন, এখানে দুটো জিনিস আছে। একটা হলো তাদের একটা দায়বদ্ধতা আছে, যেটা নাকি আপনার করিডোর দেওয়ার ব্যাপারে ছিল, যেটা নাকি অন্য অন্য ব্যাপারে। কারণ আপনি তো এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে ডিপ স্টেট তারা এখানে তাদের কতগুলো ইন্টারেস্টের কারণে কাজ শুরু করেছিল। আমি জানি না এই কাজটা এখনো অব্যাহত আছে কিনা, কারণ ওখানে তো সরকার পরিবর্তন হয়েছে, সরকারের প্রধানের ইচ্ছার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? তো সেখানে এখন ডিপ স্টেটের ওই ভূমিকা এখন আছে কি, পরিবর্তন হতে পারে। কারণ যখন বাইডেন চলে গেছে তখন তো ট্রাম্প আসছে, সব তো বাইডেনের এগেনস্টে তারা। তো সেক্ষেত্রে এই অ্যাম্বাসেডর আসার পরে কি তাদের পলিসি আমরা বলতে পারবো না, তবে এদের একটা দায়বদ্ধতা আছে দেখি তো এই কাজগুলো তারা করছে। এবং সেই কাজগুলো তারা হয়তো, যেহেতু নির্বাচন আসছে সামনে, আপনি কেন চুক্তিটা করেন সরকারের পক্ষে? এই 3 মাস পরে নির্বাচিত সরকার চুক্তি করলে সে জনগণের কাছে তার দায়বদ্ধতা আছে। ওনারা যে চুক্তি করে যাচ্ছেন, ওরা কি আপনি বলেন ওনারা কোথাও পাবেন? এই তো 16 না 17 জন আছে আমেরিকান সিটিজেন, সব তো চলে যাবে। বিদেশি সিটিজেন যারা, একজনকে তো পাবেন না। আপনি দায়বদ্ধ করবেন কোত্থেকে? নির্বাচিত সরকার হলে দায়বদ্ধ করা যায়, অ্যাটলিস্ট 5 বছর পরে ভোটের সময় আমি দায়বদ্ধ করতে পারি যে তুমি আমার চিটাগং পোর্ট দিয়ে দিয়েছো, তোমাকে আমি ভোট দেবো না। এইটুকু দায়বদ্ধতা আছে। এই জন্য এই যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন, তার আগে তড়িঘড়ি করে কেন আপনি এটা করবেন? আপনাকে যদি আর্টিকেল 106 এর সোর্সটাকে আপনি নেন যে আপনি কি কাজ করতে পারবেন, সেখানে তো বলা হয়েছে আপনি ডে টু ডে অ্যাক্টিভিটিস করবেন। তা আপনি এখন বাইরে চলে গেলেন কেন? কেউ কেউ বলার চেষ্টা করে না আমরা তো ওই ইয়ের মধ্যে না, সংবিধানের মধ্যে না। তো সংবিধানের মধ্যে যদি না হয় তাহলে আপনি কালকে আমাকে বলে দেন, আমি তো কালকে কোর্টে যাব না। কারণ সংবিধান না থাকলে তো কোর্ট থাকে না। তাহলে আপনি ঘোষণা করে দেন আমি কোর্টে যাব না, বিচারকরাও কোর্টে আসবে না। আবার আপনি যখন পিএসসির লোক নিয়োগ করতেছেন, আপনি কেন সংবিধান নিয়ে ওত নেওয়ান? এটা তো এই ধরনের তো বৈপরীত্য কথা চললে তো চলবে না। সংবিধান অনুযায়ী দেশ চলতেছে, সংবিধানে যা আছে তাই করতে হবে।
আপনি আপনার সুবিধা মতো যা কিছুতেই করবেন, সেটা হবে না। সেইটাকে রেটিফাই আমার মনে হয় বিএনপিও কিন্তু সেটা করবে না। কারণ হলো যে বিএনপি তো একটা রাজনৈতিক দল। কিন্তু আপনি এখন তো সব কেউ কিছু করে বলছে যাবেন। না, মানে চুক্তিটা তো হয়ে এখন যাচ্ছে। কেউ শোনেন, বাংলাদেশে ক্ষমতায় থাকলে অনেকে অনেক কিছু বলতে পারে না। আপনি তো দেখেন ক্ষমতায় কেন আগের সরকারের সময় আপনি সব বলতে পারছেন, হুম হুম। কিছু সমালোচনা করতে পারছেন, তাও সার্টেন পিপল, সবাই কিন্তু পারে নাই, তাই না? যাদের কোনো রাজনৈতিক সংস্রব নাই তারা করতে পারছে, কিন্তু যারা ধরেন সংশ্লিষ্ট আছে বিএনপির বড় বড় অনেকে টকশোতে গেছে, তারা কিন্তু পরবর্তীকালে মামলা হয়ে গেছে। কিন্তু আবার কিছু লোক, আমরা বেশি একটু কথা বলছি যাই না, কিন্তু আমাদের তো সংস্রব নেই রাজনীতিতে। যারা রাজনীতিতে সংস্রব আছে তাদের ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হয়। যদি আপনার রাষ্ট্র নিশ্চিত করে আইনি শাসন, মৌলিক অধিকার, তাহলে আইনটা লাগে না। কিন্তু আমার এখানে তো সেটা নাই। আমার এখানে তো কোনো কথা বলার স্বাধীনতা সাংবাদিকদের কি আছে বলেন? আমি আজকে গত 2 দিন আগে ইন্টারভিউ দিছি, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল এই জুলাই সনদ নিয়ে। আমি একটা এই ফাঁকে আপনাকে আমি বলে দিই, আপনার মাধ্যমে আমি সুযোগটা নেই। আমি বলেছিলাম ওই আইনটার উপরে লেখা সংবিধান সংস্কার আদেশ 2025। আমি বলেছিলাম এখানে এই ব্র্যাকেটে সংবিধান সংস্কার করে ফেলা হয়েছে, এবং সে করেছে, সাইন যিনি করেছেন তারা সংবিধান সংরক্ষণের জন্য সাইন করেছেন, সংবিধান প্রোটেক্ট করবেন, কিন্তু তারা সংবিধানের পরিপন্থী অনেকগুলো জিনিস তারা গেজেট করে ফেলছেন, অর্থাৎ তাদের ওথ ভঙ্গ হয়ে গেছে। আমি জানি না রাষ্ট্রপতি কিভাবে করেছেন, উনি কি আন্ডার অব্লিগেশন আছেন কিনা, উনি কি স্বাধীনভাবে কাজ করেন কিনা, না ওনাকে যেটা দেয় সেটাই করতে হয়, রাষ্ট্রপতি তো এগুলো আমার কখনোই স্বাধীনভাবে কাজ করেন নাই। না। ওই স্বাধীন আর বর্তমান স্বাধীনতা তো এক জিনিস না। আপনি ধরেন এই যে আজকে যে পেপারস গুলো তৈরি করা হয়, রাষ্ট্রপতি সাইন করেন, যারা জুলাই সনদের যে ঘোষণা, আপনারা তো সবাই বলতেছেন যে রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের প্রোডাক্ট, তাই না? সে আওয়ামী লীগের ক্যাডার। সেই ক্যাডারই যখন ওই আওয়ামী লীগের এগেইনস্টে বক্তব্যের মধ্যে সাইন করে, তাহলে ওটা কি উনি নিজে করেন, আন্ডার অব্লিগেশন করে, না কোন পজিশনে করে? এটা তো একটা বিতর্ক আছে। তো ওই জন্য আমি বলেছি যে আদেশটা সাইন করেন, ওনার যদি ডিফেন্স থাকে এটা অন্য ব্যাপার, যদি ডিফেন্স না থাকে তাহলে রাষ্ট্রপতি তার ওথ ভঙ্গ করেছে। কারণ হলো সংবিধানে আছে, সংবিধানের রক্ষা করবেন উনি, আর উনি সংবিধানকে কেটে দিলেন, উনি সংস্কার করে ফেললেন। এটা তো হয় না। এই কথাটা আমি বলেছিলাম, কিন্তু ওই মিডিয়া ওই ইন্টারভিউটা কিন্তু দেয় নাই, অন এয়ার করতে পারে নাই। তাহলে এখানে বুঝতে পারেন যে সাংবাদিকরা কতটুকু স্বাধীন আছে। জি, অ্যাডভোকেট মনজির মোর্শেদ, অনেক ধন্যবাদ। স্পষ্ট একদম শেষ প্রশ্নটা আপনার কাছে করি যে আসলে অনেক প্রশ্ন তোলার সুযোগ আছে, কিছু বিতর্ক তোলারও সুযোগ আছে, পরবর্তীতে হয়তো আদালতেও এই বিষয়গুলো প্রশ্ন আসবে, মানে আমি বিচারের রায় নিয়ে বলছি। কিন্তু আসলে তো অনেক মানুষের প্রাণহানি হয়েছে এই জুলাই আগস্ট আন্দোলনে। আমরা আদালতেও দেখছিলাম যে ভুক্তভোগীর পরিবার চোখ মুছছিলেন, তাদের দীর্ঘশ্বাস আছে। মানে বিচারটা আসলে কি আপনার মনে হয় কি হলে একদম সঠিকভাবে করা সম্ভবত ভুক্তভোগীরাও বিচারটা পেত, আবার আসামি পক্ষ যথাযথ বিচার পেত, বা বিতর্ক প্রশ্ন এগুলো থাকতো না, কি হতে পারত? দেখুন, সেটি তো এখন বলে লাভ কি বলেন? এখন তো নৌকা ছেড়ে আপনার চলে গেছে অনেক দূরে। ওই যে সদরঘাট থেকে আপনার বরিশালের যে জাহাজ যায় না, ও জাহাজ থেকে ছাড়াই চলে গেছে। তো এখন আর এখানে কি বলবো আমি, এখানে তো বলা। তবে আপনি দেখেন, আমার কোনো বক্তব্যের মধ্যে আমি কিন্তু বলি নাই যে এই অপরাধের বিচার হবে না। এবং আপনি জানেন 3রা আগস্ট যখন নাকি এই ছাত্রদেরকে অ্যারেস্ট করে রাখলো ডিবি হারুনের বিরুদ্ধে কোন টক শোতে কেউ সরাসরি এইভাবে প্রশ্ন উত্থাপন করেন নাই। 3রা আগস্টে কিন্তু আমি টেলিভিশনে অন এয়ারে বাংলা ভিশনে বলেছি যে আপনি কোন অধিকারে তাদের রেখেছেন, এই ভাতের পয়সা কি আপনার পকেটের না সরকারের? যদি সরকারের হয় আপনি হিসাব দেন, আর পকেটের হইলে আপনি কেন খাওয়ালেন সেইটাও আপনি ব্যাখ্যা দেন। এটা কিন্তু ছাত্রদের যখন গ্রেফতার করলো আমি কিন্তু সেই কথা তখন বলেছি। এবং এই কথাগুলো বলার অর্থ হলো, কারণ হলো আপনাকে যে অন্যায়টা হবে, যে অধিকার লঙ্ঘন হবে, সেটাকে যদি আমি অধিকারের পক্ষে কথা না বলি, তাহলে আমি কিসের অধিকার কর্মী, আমি কিসের মানবাধিকার কর্মী? আমি তো মানবাধিকার কর্মী হিসেবে, আপনি জানেন কিছুদিন আগে আমি হিউম্যান রাইটস ওয়াচের পর্যন্ত আমি সমালোচনা করেছি যে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ভায়োলেন্সে মারা যাচ্ছে, হিউম্যান রাইটস ওয়াচ কেন কথা বলে না? তার কিছুদিন পরে তারা 6 জনে মিলে তারপরে তারা স্টেটমেন্ট দিয়ে স্বীকার করেছে বাংলাদেশের গুলো ব্যাপারে সরকারের কাছে দাবি তুলেছে। এখন প্রশ্নটা হলো যে আপনি যখন একটা স্বাধীনভাবে কথা বলবেন, এবং সেই স্বাধীন কথাটা যদি যারা আছেন তারা যদি এটা পজিটিভলি নেন, তাহলে এটা তাদের জন্যই ভালো, তাদের জন্য ক্ষতিকর না এটা। আমি যে কথাগুলো বলবো তারা যদি নেন, আপনি বলতে চেয়েছেন কি হলে ভালো হতো, অবশ্যই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বিচারটা তো আপনি প্রথমেই ফ্রাস্ট্রেট করে দিচ্ছেন। কিভাবে? প্রথমেই আপনি মামলা করে, মামলার আসামি শেখ হাসিনা অমুক 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 করে দিয়ে 400-500, এর মধ্যে নারায়ণগঞ্জের আছে, ঝালকাঠির আছে, আপনার চিটং এর আছে, 500 লোক কম্পিউটারে টাইপ করা ছিল, এগুলো করে করে সব। এরপরে তো শুরু হলো
100, 200, 300 মামলা। এই বিচার তো আপনারাই ফ্রাস্ট্রেট করে দিলেন, এবং সেটা তো সরকারের পক্ষ থেকে বলছে প্রত্যেকটা বিচার আপনি ফ্রাস্ট্রেট করছেন, প্রত্যেকটা। এই বিচারগুলো যদি করতে হয়, ভিকটিমকে একটা সঠিক এফআইআর করতে হবে। ফার্মগেটে কে মারছে আপনি জানেন না? যদি আপনি মনে করেন যে এটা হত্যা, এখানে কিন্তু একটা আর্গুমেন্ট হবে কোর্টে, এটা কি রাইট অফ প্রাইভেট ডিফেন্স নাকি এটা হত্যা, হতে পারে, দুইটাই আলোচনা হবে, কোর্ট ডিসাইড করবে, কোনো সমস্যা নাই। কিন্তু মামলাটা করার ক্ষেত্রে তো আপনাকে বলতে হবে যে ফার্ম গেটে আমরা এইখানে ছিলাম, এইখানে অমুক অফিসাররা গুলি করছে, অমুক সেনাবাহিনীর ক্যাপ্টেন গুলি করেছে। এখন যদি ওইখানে লেখেন যে লেফটেন্যান্ট জেনারেল অমুকই আসামি, তো ওটা কি আপনি প্রমাণ করতে পারবেন? ওটা তো প্রমাণ করতে পারবেন না। তা আপনি তো প্রথম মামলা ফাইল করার মাধ্যমে মামলাগুলোকে আপনাকে ডেথ করে দিলেন। এটা তো ইচ্ছা করে এই, এবং এই যে যারা ব্যবসাটা করেছে, এটা অবশ্য সরকারের মধ্যে একটা বিরাট আলোচনা চলছে। এখন ধরেন জামাত এটা বিএনপিকে দোষ দিচ্ছে যে আপনারা ব্যবসা করেছেন, তাই না? আবার এখানে যে শুধু বিএনপি ব্যবসা করেছে তা না, এখানে বিএনপির বাইরেও কিছু লোক ছিল, তারাও ব্যবসা করেছে। এই ব্যবসার মধ্যে তাদের এখন আলোচনা চলে গেছে, এটা আগামী ইলেকশনে তারা খুব কাজে লাগাবে দুই পক্ষই। কিন্তু এই যে মামলাগুলো যে নষ্ট হলো, ওই সেটার ব্যাপারে তো কোনো পদক্ষেপ নিলেন না। আপনি তো সরকারের পক্ষ থেকে বলা উচিত ছিল যে এই ভিকটিমের সঠিকভাবে আপনি এফআইআরটা ফাইল করেন, কোর্টে যাক, কোর্ট একটা এফআইআর কে এটা ড্রপ করে দিবে, একটা এফআইআর নিয়ে প্রসিড করবে। সেটা তো করলেন না। এই এফআইআর গুলো দিয়ে আপনি একটা রাজনৈতিক দলের সমস্ত লোককে, আপনি ধরেন কত লোক ধরবেন, আপনি ধরেন আপনি কি জানেন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন যারা আওয়ামী লীগের শীর্ষ লেভেলে ছিলেন, আপনি তো অপরাধটা তাদের দিতে পারেন যে তারা হয়তো চিন্তা করছে বা তাদের সাপোর্ট করছে, রাস্তায় নেমে পিটাইছে, তাই না? কিন্তু যে লোকটা ওই পার্টিসিপেশনে ছিল না, এই দেশের নাগরিক, তাকে আপনি ভিক্টিমাইজ করলেন। তারা কোথায় আজকে? তারা তো রাস্তায় ওই যে বিএনপিরা চালাইতো এম ব্যাপার ছেলে, এখন ওরা এখন রাস্তায় রিক্সা চালায়। কিন্তু বিএনপির যারা, তারা তো আবার ঘরে চলে গেছে, মিছিল মিটিং করে। ওইখানে কিন্তু রিক্সা কেন বেশি? ওখানে কিন্তু ওইরকম লোক আছে। সবাই কিন্তু আজকে খুলনার লোক বরিশাল, বরিশালের লোক ঢাকা, ঢাকার লোক চিটাগাং, এইভাবে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ লোক ছড়িয়ে আছে। এটা তো মানবাধিকার